স্যার, আপনার কফি। সারাদিন অনেক ধকল গেছে আপনার উপর দিয়ে। এটা খেলে হয়তো একটু ফ্রেশ লাগবে। ধন্যবাদ করিম চাচা, ওটা টেবিলে রাখুন। স্যার, টিভিতে তো আপনাকেই দেখাচ্ছে বিজনেসম্যান অব দ্য ইয়ার। আমরা সবাই খুব খুশি হয়েছি স্যার। আল্লাহ আপনার সম্মান আরও বাড়িয়ে দিক। সম্মান? হ্যাঁ, অনেক সম্মান করি করিম চাচা, কিন্তু এই সম্মানের আড়ালে যে মানুষটা লুকিয়ে আছে তাকে তো কেউ চেনে না। করিম সাহেব কিছু না বুঝে চুপ করে রইলেন। ঠিক তখনই ফারাবির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাশিদের ফোন এলো তার আইফোনে, যেটা সোফায় পড়েছিল। ফারাবি ফোনটা স্পিকারে দিয়ে বলে, হ্যাঁ রাশেদ, বলো, সব ঠিক আছে? কংগ্রাচুলেশন এগেইন স্যার, পুরো টিম আপনার জন্য গর্বিত। স্যার, একটা জরুরি আপডেট ছিল। জার্মানির বায়ারদের সাথে আমাদের যে মিটিংটা পরশু সকালে হওয়ার কথা, তারা সেটা আজ রাতেই করতে চাইছে, তাদের টাইম জোনের সাথে মেলানোর জন্য। আপনি বললে আমি ভিডিও কনফারেন্স সেট করতে পারি। ফারাবি বেলকনির কাঁচের উপর নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। ফাহিমের পোশাকে দাঁড়ানো এই মানুষটা এখন $1 মিলিয়ন এক আন্তর্জাতিক ডিল সামলাবে। কি অদ্ভুত এক জীবন! না রাশেদ, মিটিংটা পরশুই হবে। বায়ারদের বলে দাও, উই আর নট দ্যাট ডেসপারেট। ডিলটা তাদের যতটা প্রয়োজন আমাদেরও ততটাই। আমার সময়ের মূল্য আছে। পরশু সকাল 10টায়, এর 1 মিনিট আগেও নয় পরেও নয়। কিন্তু স্যার, ডিলটা হাতছাড়া হয়ে গেলে? হবে না, আত্মবিশ্বাস রাখো। আর হ্যাঁ, কাল সকালে অরফানাজের বাচ্চাদের জন্য যে বইগুলো অর্ডার করা হয়েছে সেগুলো ঠিকমতো পৌঁছেছে কিনা আমাকে জানিও। আর করিম চাচার ছেলের ভার্সিটির অ্যাডমিশনের ব্যাপারেও খোঁজ নিও, ঠিক আছে? রাখছি। ফোনটা কেটে দিয়ে সে কফির মগটা হাতে নিল। করিম সাহেব কৃতজ্ঞ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলেন। স্যার, আপনি আমার ছেলের জন্য এত ভাবছেন? আরে না চাচা, ও তো আমার ভাইয়ের মতো, ওর দায়িত্ব তো আমারই। আপনি বরং এখন বিশ্রাম নিন, অনেক রাত হয়েছে। করিম সাহেব চলে যাওয়ার পর ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। ফারাবি কফির মগে চুমুক দিতে দিতে তার শকটোক্তি শুরু করলো। তবে এবার তার কথায় শুধু দ্বিধা নয়, ছিল এক ধরনের ক্লান্তিও। একদিকে $1 মিলিয়ন ডিল, অন্যদিকে অরফানাজের বই, একদিকে বিজনেস অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড, অন্যদিকে ফুসকার টক জ্বালের হিসাব। কোনটা আমি, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা? এই ফারাবি আহমেদ যে এক কথায় একটা ডিল থামে দিতে পারে, সেই আবার আরোহীর এক কথায় ভেতর থেকে কেঁপে ওঠে। তার মনে পড়ে গেল আজকের বিকেলের কথা। আরোহীর সে ভেজা চুল, তার হাতের নরম স্পর্শ, তার চোখের গভীর বিশ্বাস। ফারাবির মনে হলো সে পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক। তুই কি ঠিক করছিস ফারাবি? ও যদি কোনোদিন সত্যিটা জানতে পারে, ও যদি জানতে পারে যে ফাহিমকে ও তার সবটুকু দিয়ে বিশ্বাস করেছে সে আসলে ফারাবি আহমেদ নামের এক প্রতারক, ওকে তোকে কোনোদিন ক্ষমা করতে পারবে, নাকি ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে? এ হলো আমাদের গল্পের নায়ক কোটিপতি ফারাবি আহমেদ, কিন্তু তার বর্তমান ছদ্মনাম ফুচকাওয়ালা ফাহিম। চলুন গল্পটা শুরু থেকে শুরু করি। ঢাকার গুলশানের অভিজাত এলাকা, দেশের অন্যতম সেরা প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ উড ইউনিভার্সিটির বিশাল গেটের ঠিক উল্টো দিকে সাজানো গোছানো একটা পার্ক। বিকেল গড়িয়ে আসতেই পার্কটা যেন ছাত্রছাত্রীদের কলরবে জীবন্ত হয়ে ওঠে। ক্লাস শেষে কেউ বন্ধুদের সাথে আড্ডায় মেতেছে, কেউ গিটারের টুংটাং শব্দে সুর তুলেছে, আবার কেউ বা প্রিয়জনের হাত ধরে হাঁটছে। পার্কের ঠিক প্রবেশ মুখের পাশে একটা ঝকঝকে পরিষ্কার ফুচকার ঠেলাগাড়ির সামনে প্রতিদিনের মতোই তরুণ তরুণীদের ভিড়। গাড়ির মালিক ফাহিম, বয়স 25 কি 26 হবে। সাধারণ একটা টি শার্ট আর জিন্স পরা, কিন্তু তার চেহারায় আর আচরণে এক অদ্ভুত শান্ত ও পরিচ্ছন্ন ভাব আছে। সে নিপুণ হাতে গ্লাভস পরা হাতে ফুচকা বানাচ্ছে আর গ্রাহকদের সাথে হাসি মুখে কথা বলছে। সামিয়া, আর কতক্ষণ? তোর জন্য ওয়েট করতে করতে আমার নতুন কেনা স্যান্ডেলের হিল ক্ষয় হয়ে গেল প্রায়। এই সাধারণ পার্কের সামনে আমার গাড়িটা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলতো? একটা সাদা অডি A6 পার্কের পাশে এসে থামতেই গাড়ির ভেতর থেকে অধৈর্য গলা ভেসে এলো গল্পের অহংকারী নায়িকা আরোহী মির্জার। ড্রাইভিং সিটে বসা সামিয়া হেসে বলল, আরে বাবা, আসছি তো, দেখছিস না পার্কিংয়ের জায়গা খুঁজছিলাম।
রহমান স্যারের ক্লাসটা যে আজ এত লম্বা হবে কে জানতো। চল চল নাম এবার, তোর জন্য আমার আর নীলার পেট চোচো করছে। গাড়ির পেছনের সিট থেকে নামতে নামতে নীলা এসে আরোহীর হাত ধরল। ঠিক তাই, চল আরু। ওই ভাইয়ার ফুচকা না খেলে আমার আজকের দিনটাই মাটি হয়ে যাবে। তুই তো জানিস ওনার ফুচকার জন্য আমি 7 খুনও মাফ করে দিতে পারি। আরোহী গুছিয়ে সানগ্লাসটা কপালে তুলে চারদিকে তাচ্ছিল্যের দৃষ্টি বুলিয়ে বলে, 7 খুন মাপ? সিরিয়াসলি? এই সামান্য ফুচকাওয়ালার ফুচকাতে এমন কি হিরে জহরত মেশানো আছে শুনি? তোরা যেভাবে এর প্রশংসা করছিস মনে হয় যেন ঢাকার ফুড ব্লগিংয়ের সব অ্যাওয়ার্ড এই লোকটাই পেয়ে বসে আছে। আমার তো ভাবতেই অস্বস্তি লাগছে। রাস্তার খাবার। সামিয়া আরোহীর হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, জ্ঞান দিস না তো, আগে চল, তারপরে বুঝবি এর জাদু। এই ফুচকা খেলে তোর ওই দামি রেস্টুরেন্টের পাস্তা খাওয়ার ইচ্ছেও চলে যাবে, দেখিস। তারা 3 জন ভিড় ঠেলে ফাহিমের গাড়ির সামনে এসে দাঁড়ালো। ফাহিম তখন অন্য গ্রাহকদের সাথে হাসি মুখে কথা বলছিল। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? দেখুন আজ কাকে ধরে এনেছি। আমাদের 3 জনের জন্য স্পেশাল 3 প্লেট বানান তো। একদম ঝাল করে বানাবেন, ঝালটা যেন ব্রেইন ফ্রাই হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো তো? নতুন মেম্বারকে স্বাগতম। কিন্তু ব্রেন ফ্রাই হয়ে গেলে ওনার দামি ব্রেনটার ক্ষতিপূরণ কে দিবে নীলা আপু? নীলা আর সামিয়া ফাহিমের রসিকতায় হেসে উঠল, কিন্তু আরোহীর মুখে বিরক্তির ছাপ আরো গভীর হলো। সে এমনভাবে দাঁড়িয়েছিল যেন কোনো মিউজিয়াম এসেছে, আর ফাহিম হলো প্রদর্শনীর বস্তু। এখানেও আবার সিরিয়াল নাকি? আমার মোটেও সারাদিন দাঁড়িয়ে থাকার সময় নেই। এর চেয়ে ভালো গুলশানের কোনো ভালো ক্যাফেতে গিয়ে বসলেই হতো, অন্তত আরামে বসা তো যেত। আরে এখানকার মজাটাই তো এই হুড়োহুড়িতেই। একটু ধৈর্য ধর, দেখবি তোর সব বিরক্ত এক প্লেট ফুচকাতেই হাওয়া হয়ে যাবে। কিছুক্ষণ পর তাদের পালা এলো। ফাহিম নিপুণ হাতে প্লেট সাজাতে লাগলো। এই যে আপনি শুনুন, আমার প্লেটটা সবার থেকে আলাদা করে বানাবেন, আর আপনার হাতের গ্লাভসটা পাল্টে নিন। অনেকক্ষণ ধরে তো এইটাই পরে আছেন। আর দেখুন আপনার ঘামে ভেজা হাত যেন ভুলও আমার ফুচকায় না লাগে। আমি এসব আনহাইজেনিক জিনিস একদমই সহ্য করতে পারি না। তার এমন কথায় আশপাশের সবাই একবারের জন্য থেমে গিয়ে তাদের দিকে তাকালো। ফাহিম শান্ত চোখে আরোহীর দিকে তাকালো। তার চোখে রাগ বা অপমানের কোনো চিহ্ন নেই, বরং এক অদ্ভুত ধারালো বুদ্ধির ঝিলিক। অবশ্যই ম্যাডাম, আপনার জন্য তো সব স্পেশাল হবে। তবে একটা কথা, আমার গামের চেয়ে কিন্তু আমার ফুচকার টক বেশি করা, খেলে মাথা ঘুরে যেতে পারে। আপনার মতো ডেলিকেট মানুষের জন্য সেটা একটু বেশি হয়ে যাবে না তো? আর গ্লাভস চিন্তা করবেন না, প্রতি 10 মিনিট পর পর আমি এটা পাল্টাই। আপনার স্বাস্থ্যের চিন্তা আমার নিজের চেয়েও বেশি। আরোহী এমন ধারালো এবং শ্লেষ মেশানো জবাবে স্তব্ধ হয়ে গেল। সে ভেবেছিল তার কথাই লোকটা চুপসে যাবে, কিন্তু ফল হলো উল্টো। ফুচকাওয়ালা ভাইয়ের কথা কিন্তু ফেলতে পারবি না আরু। ওনার ফুচকা খেলে সত্যিই মাথা ঘুরে যায়, তবে সেটা স্বাদে। আমি আপনাদের ফাইজলামি শুনতে আসিনি, চুপচাপ কাজটা করুন। আমার আপনার সাথে অপ্রয়োজনীয় কথা বলার কোনো ইচ্ছে নেই। যেমন আপনার আদেশ ম্যাডাম। সে 3টে প্লেট বানিয়ে তাদের হাতে দিল। নীলা আর সামিয়া প্রথম ফুচকা মুখে দিয়েই স্বাদে চোখ বন্ধ করে ফেলল। উফ, জাস্ট অসাধারণ। ভাইয়া আপনি কি মেশান বলেন তো? এটা তো ফুচকা না, এক প্রকারের স্বর্গীয় অনুভূতি। আরোহী সন্দেহের চোখে প্লেটের দিকে তাকিয়েছিল। সেমনভাবে ফুচকাটা মুখে দিল যেন কোনো তেতো ওষুধ খাচ্ছে, কিন্তু ফুচকাটা মুখে দেওয়ার সাথে সাথেই তার ভেতরের সব অহংকার যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। টক, ঝাল, মিষ্টি আর মশলার এক অবিশ্বাস্য বিস্ফোরণ। সে জীবনে এর যে সুস্বাদু ফুচকা খায়নি। কি রে সব বলেছিলাম না, এমন স্বাদ তোর এই 5 স্টার হোটেলের শেফও বানাতে পারবে না। আরোহী কোনোভাবেই নিজেকে সামলে নিল। সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ প্লেট শেষ করল। তার চেহারায় মুগ্ধতার লেশ মাত্র প্রকাশ না পেলেও তার মন যে পুরোপুরি আত্মসমর্পণ করেছে তা তার বন্ধুরা ঠিকই বুঝতে পারল। খাওয়া শেষে আরোহী তার পার্স থেকে 500 টাকার একটা নোট বের করে ফাহিমের দিকে ছুঁড়ে দিল। এই নিন আপনার টাকা, বাকিটা রাখতে পারেন। আমার ভাঙতি নেওয়ার অভ্যাস নেই, এটা আপনার ভালো ব্যবহারের জন্য টিপস। ধন্যবাদ ম্যাডাম,
কিন্তু আমার ফুচকার দাম 120 টাকা, আর আমি আমার ভালো ব্যবহারের জন্য কোনো টিপস নেই না। ওটা আমার ব্যবসার অংশ। এই নিন আপনার বাকি 380 টাকা। সে টাকাটা গুনে আরোহীর দিকে এগিয়ে দিল। আরোহী জীবনে প্রথমবার এমন পরিস্থিতির সম্মুখীন হলো। একজন সাধারণ ফুচকাওয়ালা তার টিপস ফিরিয়ে দিচ্ছে। অপমানে তার কান গরম হয়ে গেল। সে টাকাটা না ধরেই রাগে গটগট করে হেঁটে গিয়ে গাড়িতে বসে পড়ল। নীলা টাকাটা নিয়ে হেসে বলে, আপনি কিন্তু লোক সুবিধের না ভাইয়া। ও এমনি কি রেগে থাকে, আপনি আরো রাগিয়ে দিলেন। আত্মসম্মানটা সবারই থাকে আপু, সে ধনী হোক বা গরিব। নীলা আর সামিয়া হাসতে হাসতে গাড়িতে গিয়ে বসলো। আজ যা হলো না আরু, সিরিয়াসলি লোকটা তোকে যেভাবে ঠান্ডা মাথায় অপমান করলো, হ্যাটস অফ। আমি তো তোর মুখের অবস্থা দেখে হাসি চাপতে পারছিলাম না। তোরা চুপ করবি? একটা রাস্তার ফুসকাওয়ালা আমাকে অপমান করার সাহস দেখালো, আর তোরা সেটা নিয়ে মজা নিচ্ছিস। আমি কালকে বাবাকে বলে ওর দোকান এখান থেকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আর ছাড় তো, লোকটা তো কোনো খারাপ কথা বলেনি, সে তো শুধু নিজের আত্মসম্মানই রেখেছে। আর যাই বলিস, লোকটার ব্যক্তিত্ব কিন্তু মারাত্মক, আর দেখতেও যা হ্যান্ডসাম না। হ্যান্ডসাম মাই ফুড! তোদের রুচি এত নিচে নেমে গেছে, একটা ফুসকাওয়ালাকে দেখে গলে যাচ্ছিস। আরোহীর আগে জানলার দিকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু তার মনের ভেতর তখন তোলপাড় চলছে। টাকা, ক্ষমতা, সৌন্দর্য সবকিছুকে যে এভাবে এক মুহূর্তে কেউ প্রত্যাখ্যান করতে পারে তা তার ধারণাতেই ছিল না। ফাহিমের শান্ত আত্মবিশ্বাসী মুখটা তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। এই প্রথম কেউ তার অহংকারের দূরকে এত বড় ফাটল ধরাতে পারল। আর এই ফাটলই হতে চলেছে এক নতুন গল্পের সূচনা। আরোহী তার বাড়ি মির্জা মেনশন এর বিশাল দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার রাগী মুখের উপর এসে পড়ল ঝাড়বাতির ক্রিস্টালের প্রতিফলিত আলো। সে তার দামি ব্যাগটা সোফার উপর ছুঁড়ে মেরে ধপ করে বসে পড়ল। তার বাবা দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ইমতিয়াজ মির্জা ড্রয়িং রুমের এক কোণে বসে একটা বিজনেস ম্যাগাজিন পড়ছিলেন। মেয়ের এমন আগ্রাসী প্রবেশ দেখে তিনি চশমার উপর দিয়ে তার দিকে তাকালেন। ফিরে এসেছিস মা? তোর মুখটা এমন বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? ভার্সিটিতে আবার কারোর সাথে ঝগড়া করেছিস নাকি? উফ বাবা, আমি কি সারাদিন শুধু ঝগড়াই করি? আর কিছুই করার নেই আমার। এমনিতে মেজাজ খারাপ। তুমি প্লিজ এখন লেকচার শুরু করো না। আচ্ছা আচ্ছা, করছি না, কিন্তু এমন কি হলো যে আমার রাজকন্যার মেজাজ এত বিগড়ে গেল? ড্রাইভার বলছিল তুই নাকি ভার্সিটির সামনের পার্ক থেকে হেঁটে এসেছিস। তোর গাড়ি থাকতে হেঁটে আসার কি দরকার ছিল? কিছু না, একটা রাস্তার লোকের সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে। একটা অসভ্য বেয়াদব ফুসকাওয়ালা নিজেকে কি যে ভাবে কে জানে। ভাবা যায় সে আমার মুখের উপর কথা বলেছে। মির্জা সাহেব মুখে কপট গাম্ভীর্য এনে কিন্তু ভেতরে ভেতরে হেসে বলে, তাই নাকি? এত বড় সাহস! দাঁড়া, আমি কালই ব্যবস্থা নিচ্ছি। আমার মেয়ের সাথে বেয়াদবি করার সাহস হয় কি করে? থাক বাবা, তোমাকে কিচ্ছু করতে হবে না। একটা তুচ্ছ বিষয় নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। তুমি বলো, আমাকে এভাবে বসিয়ে রেখেছো কেন? তোমার নাকি জরুরি কথা ছিল? মির্জা সাহেব উঠে এসে আরোহীর পাশের সোফাটায় বসলেন। তার মুখটা হঠাৎ করে একটু গম্ভীর হয়ে গেল। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মা, তুই তো জানিস এই পৃথিবীতে আমার যা কিছু সব তোকে ঘিরেই। আমি তোর বাবা হিসেবে সবসময় তোর ভালোটাই চেয়ে এসেছি। হঠাৎ এত ভূমিকা কেন বাবা? কি হয়েছে সরাসরি বলো। আমার আবার তোমার এই সিরিয়াস টোনটা একদম সহ্য হয় না। মনে হয় যেন এক্ষুনি কোনো বোমা ফাটবে। বোমা নয় মা, একটা খুব ভালো খবর। আমি তোর ভবিষ্যতের জন্য একটা খুব বড় সিদ্ধান্ত নিয়েছি। আমি আমি তোর বিয়ে ঠিক করেছি। আরোহীর কপালে ভাঁজ পড়ল। সে অবিশ্বাস আর বিদ্রুপের মিশ্র হাসি হেসে উঠল। বিয়ে? হোয়াট? তুমি কি আমার সাথে মজা করছো বাবা? বিয়ে? সিরিয়াসলি? কার সাথে? এলাকার কোনো এমপি ছেলের সাথে, নাকি তোমার কোনো নতুন বিজনেস পার্টনারের সাথে? এবারে ডিলটা কত বড় শুনি? আরোহী, আমার সাথে এভাবে কথা বলবি না। আমি তোর বাবা। আর এটা কোনো ডিল নয়, এটা তোর জীবন। ছেলেটিকে তুই চিনিস না, কিন্তু তার পরিবারকে আমরা বহু বছর ধরে চিনি। আমার ছোটবেলার বন্ধু, মরহুম কামাল আহমেদের একমাত্র ছেলে।
ও তাহলে তো কথাই নেই, বন্ধুর ছেলে। বাবা প্লিজ, এটা কোনো সিনেমা না যে তুমি বন্ধুর কাছে করা কোনো পুরনো ওয়াদা রাখতে আমার জীবনটা নষ্ট করে দেবে। কোন যুগে বাস করো তুমি? আমি কোনো অচেনা লোককে বিয়ে করব না, দ্যাটস ফাইনাল। ছেলেটা অজানা নয়। ফারাবি আহমেদকে আজ সারা দেশ চেনে। নিজের যোগ্যতায় সে আজ দেশের সেরা তরুণ উদ্যোক্তা। এডুকেশন, ফ্যামিলি, স্ট্যাটাস সব দিক থেকে সে পারফেক্ট। ওর চেয়ে ভালো জীবনসঙ্গী তুই আর পাবি না। ফারাবি আহমেদ নামটা শোনার সাথে সাথে আরোহীর মাথায় যেন আগুন ধরে গেল। সে এতদিন ধরে এই নামটাই শুনে এসেছে, বিজনেস ম্যাগাজিনে, টিভি চ্যানেলে, বাবার মুখে। এক অদৃশ্য প্রতিদ্বন্দ্বী যার সফলতার উদাহরণ তাকে প্রতিনিয়ত শুনতে হয়। ফারাবি আহমেদ, ওয়াও বাবা ওয়াও। তোমার পছন্দের দৌড় তো তাহলে এই পর্যন্তই। একজন বোরিং অ্যারোগেন্ট বিজনেসম্যান যার জীবনে টাকা আর প্রফিট ছাড়া আর কিছুই নেই, যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় মিটিং করে কাটায়। তুমি চাও আমি এখন একটা রোবটকে বিয়ে করি? তুই ওকে না জেনেই কথা বলছিস। ছেলেটা হীরের টুকরো, ও তোকে রানীর মতো করে রাখবে। আমার কোনো রাজা আর রাজত্বের দরকার নেই। আমি আমার জীবনটা নিজের মতো করে বাঁচতে চাই। এমন কাউকে বিয়ে করতে চাই যে আমাকে বুঝবে, আমাকে সময় দিবে। তোমার এই ফারাবি আহমেদের মতো কোনো এটিএম মেশিনকে নয়। কেন বুঝো না তুমি? আমি তোমার কোনো বিজনেস প্রপার্টি নই যে তুমি যখন যাকে খুশি তার হাতে তুলে দেবে। কথাগুলো বলে আরোহী আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে দৌড়ে নিজের ঘরের দিকে চলে গেল। মির্জা সাহেব স্তব্ধ হয়ে বসে রইলেন। তার মুখে ফুটে উঠল হতাশা আর উদ্বেগের ছাপ, কিন্তু তার চোখের গভীরে ছিল এক অদ্ভুত পরিকল্পনার ছায়া। একই রাতের শেষ প্রহর, মির্জা সাহেবের স্টাডি রুম, পুরো বাড়িটা নিস্তব্ধ। মির্জা সাহেব তার স্টাডি রুমে বসে একটা ফোন করলেন। অপর প্রান্ত থেকে ফোনটা তুলতেই তার মুখের কঠোর ভাবটা মিলিয়ে গিয়ে এক স্নেহময় হাসি ফুটে উঠল। হ্যালো ফারাবি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আপনার ফোনের অপেক্ষা করছিলাম। মিশন কি সফল? এ কণ্ঠস্বর আর কারো না, সেই ফুচকাওয়ালা ফাহিমের। তার আসল নামে ফারাবি আহমেদ। মিশন শুধু সফল না, সুপারহিট। তোমার নামটা শোনার পর যা রিয়াকশন দেখালো না, মনে হচ্ছিল যেন আমি ওর সামনে তোমার বদলে কোনো ভিন গ্রহের প্রাণীকে দাঁড় করিয়ে দিয়েছি। তেলে বেগুনে জ্বলে ওঠা কাকে বলে, আজ আমি নিজের চোখে দেখলাম। আলহামদুলিল্লাহ, আমি ঠিক এটাই চেয়েছিলাম আঙ্কেল। ও যেন ফারাবি আহমেদ নামটা আর তার আগে পরিচয়টাকে মন থেকে ঘৃণা করে। ওর মনের দরজাটা যদি বন্ধ থাকে তাহলে তো ফাহিমের জন্য একটা ছোট্ট জানালা খোলার সুযোগ পাওয়া যাবে। তোমার পরিকল্পনাটা খুবই ঝুঁকিপূর্ণ বাবা। আমি জানি তুমি আমার মেয়েকে কতটা ভালোবাসো, কিন্তু সত্যিটা জানার পর ও যদি নিজেকে প্রতারিত ভাবে, যদি তোমাকে আরো বেশি ভুল বোঝে, ওর মনটা কিন্তু খুব নরম। আমি জানি আঙ্কেল, আর সেজন্যই এই ঝুঁকিটা নিচ্ছে। ও যদি আমাকে আমার টাকা আর পরিচয়ের জন্য গ্রহণ করে, সে ভালোবাসাটা হবে কাছের মতো। কিন্তু ও যদি একজন সাধারণ ফুচকাওয়ালা ফাহিমকে ভালোবাসে, সে ভালোবাসাটা হবে পাথরের মতো শক্ত। আমি সেই শক্ত ভালোবাসাটাই জিততে চাই। আপনার রাজকন্যাকে আমি তার রাজ্য থেকে বের করে আনতে চাই, যেন সে বুঝতে পারে বাইরের সাধারণ পৃথিবীতেও কতটা সুখ আছে। পারফেক্ট, আমি ঠিক এটাই চেয়েছিলাম। আমার মেয়ে যেন তোমার সম্পদ নয়, তোমার ভেতরের মানুষটাকে ভালোবাসতে শেখে। তোমার ফাহিম পরিচয়ের ওপর এখন সব নির্ভর করছে। সাবধানে থেকো। আরোহী কিন্তু খুব জেদি, আবার খুব বোকাও। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আপনার জেদি মেয়েকে সামলানোর দায়িত্ব এখন আমার। এখন শুধু অপেক্ষা, কাল সকালেও নিশ্চয়ই মন খারাপ করে পার্কে আসবে। আমার মন ভালো করার ফুচকা তো প্রস্তুত রাখতেই হবে। ফোনটা রেখে মির্জা সাহেব চেয়ারে হেলান দিলেন। তার মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। তার বিদ্রোহিণী রাজকন্যার জন্য যে অসাধারণ এক ভবিষ্যৎ অপেক্ষা করছে তা ভেবেই তিনি তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। বিদ্রোহের আগুনটা তিনি নিজেই জ্বালিয়ে দিয়েছেন। এখন সে আগুনে ঘি ঢালার কাজটা করবে স্বয়ং ফারাবি। আমার ভিতরের পৃথিবীটা যেন বাহিরের আকাশের মতোই থমথমে হয়ে গেছে। সারাদিনে জমে থাকা মেঘ ভেঙে বাবা যেভাবে আমার উপর চিৎকার করেছেন গতকাল, তাতে আমার ভিতরের আকাশটা অঝরে কেঁদেছে।
এখন বৃষ্টি থেমে গেল, তার রেখে যাওয়া ঠান্ডা বাতাসটা যেন আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। দম বন্ধ লাগছিল মির্জা ম্যানশনের 4 দেয়ালের মধ্যে। তাই নিজের অজান্তে পা দুটো আমাকে আবার টেনে নিয়ে এসেছে এই পার্কে। ভেজা ঘাসে চপ্পল ডুবিয়ে আমি উদ্দেশ্যহীনভাবে হাঁটছি। এই পার্কের প্রতিটা কোণায় ছাত্রছাত্রীদের হাসির শব্দ লেগে আছে, কিন্তু আমার কানে কিছুই ঢুকছে না। লেকের ধারে সেই খালি বেঞ্চটা যেন আমাকে ডাকছে। আমি গিয়ে ধপ করে বসে পড়লাম। লেকের স্থির পানিতে মেঘের ছায়াগুলো ঠিক যেন আমার মনের মতোই ভাঙা ভাঙা ভেজা বাতাসটা আমার এলোমেলো চুলগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, আর সাথে আমার দীর্ঘ শ্বাসগুলোতেও। কাঁধটা যেন কাঁপছে। আমি জানি না, হয়তো ঠান্ডা, অথবা হয়তো ভেতরে জমে থাকা কান্নারা বাহিরে আসার পথ খুঁজছে। দিনের শেষ কাস্টমারকে বিদায় দিয়ে আমি যখন ঠেলা গাড়িটা গোছগাছ করছিলাম, তখনই চোখটা গেল লেকের দ্বারের ওই ব্রেঞ্চটার দিকে। ভেজা মাটির গন্ধটা আমার নাকে এসে লাগছে, কিন্তু আমার সব মনোযোগ কেড়ে নিল ওই একা বসে থাকা মূর্তিটা। প্রথমে ঠিক চিনতে পারেনি, কিন্তু পরনে ওই সাধারণ কুর্তি আর এলোমেলো চুলগুলো আমার কাছে অজানা লাগলো না। বুকের ভেতরটা ধক করে উঠল। এ তো সে রাজকন্যা, আমার আরোহী, কিন্তু আজকের আরোহীর মধ্যে সে আগুন জ্বালানোর তেজটা নেই। তার বসার ভঙ্গিতে রাজ্যের ক্লান্তি আর অসহায়ত্ব। দিনের বেলার সে আগুন জ্বালানো রাজকন্যার এই বিধ্বস্ত অসহায় রূপটা আমার বুকে এসে চুরির মতো বিঁধল। মনে হলো আঙ্কেল হয়তো আজ একটু বেশি কঠোর হয়ে গেছেন। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমার হাত দুটো নিজের অজান্তেই প্লেট সাজাতে শুরু করলো। প্রতিটি ফুচকায় আলু আর মশলা ভরার সময় আমার মনে হচ্ছিল আমি যেন ওর জন্য একটু একটু করে সাহস আর সান্ত্বনা তুলে রাখছি। টকের বাড়িটা হাতে নিয়ে খুব সাবধানে নিঃশব্দে আমি ওর দিকে এগিয়ে গেলাম। আমার জুতুর নিচে ভেজা গাছের শব্দ হচ্ছে, কিন্তু সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমার সব ইন্দ্রিয় জুড়ে তখন শুধু ওই একা বসে থাকা মেয়েটা, যার ফুলা ফুলা চোখ আর ভেজা গাল দেখে আমার ভেতরটা মোচড় দিয়ে উঠছে। আমি জানি না আমি কতটা শান্তি দিতে পারবো, কিন্তু আমি এটুকু জানি এই মুহূর্তে ওর পাশে আমার থাকাটা খুব দরকার। আরোহী এতই নিজের চিন্তার জগতে ডুবেছিল যে সে কারো পায়ের শব্দ পায়নি। সে চোখ খুলল তখনই যখন তার সামনে একজোড়া সাধারণ স্যান্ডেল পরা পা এসে থামল। সে বিরক্ত হয়ে মুখ তুলে তাকাতেই দেখল তার সামনে দাঁড়িয়ে আছে ফাহিম, হাতে ফুচকার প্লেট। আপনি আপনি এখানে কি করছেন? আমার ধারণা ছিল আপনার মতো মানুষেরা সন্ধ্যার পরে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়, নাকি কালকের অপমানের প্রতিশোধ নিতে এসেছেন? ফাহিম শান্তভাবে আরোহীর পাশে বেঞ্চের এক প্রান্তে বসল, কিন্তু প্লেটটা নিজের কাছে রাখল। ম্যাডাম, প্রতিশোধ নেওয়ার জন্য শক্তির প্রয়োজন হয়, আর আমার মতো সাধারণ মানুষের অত শক্তি কোথায়? আমি তো শুধু ভাবছিলাম দিনের বেলার সূর্যটা যেমন আগুন জ্বরায়, সন্ধ্যায় সেই সূর্য এবার কি সুন্দর শান্ত হয়ে যায়। আপনার রাগটাও হয়তো এখন একটু শান্ত হয়েছে। রাগ? আমার এখন আর রাগ হচ্ছে না, আমার অসহায় লাগছে। মনে হচ্ছে আমার জীবনটা আমার নিজের নয়, অন্য কারো লেখা একটা স্ক্রিপ্ট, আর আমি শুধু অভিনয় করে যাচ্ছি। আপনি এসব বুঝবেন না। ফাহিম একটা ফুচকা মুখে দিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, হয়তো বুঝি না। আমার জীবনে তো আর আপনার মতো এত বড় বড় সমস্যা নেই। আমার চিন্তা তো শুধু আজকের ফুচকা কালকের জন্য ভালো থাকবে কিনা তা নিয়েই শেষ। তবে আমি একটা জিনিস জানি। কি জানেন আপনি? আমি জানি এই ফুচকা সাধারণ নয়, এটা মন ভালো করার ফুচকা। আর এর একটা বিশেষ ক্ষমতা আছে। যার মন খুব খারাপ থাকে, সে যদি এটা খায় তাহলে তার কষ্টটা হয়তো কমে না, কিন্তু সেই কষ্ট সহ্য করার মতো কাঠটা শক্ত হয়ে যায়। তাই নাকি? ফুচকা খেয়ে মানুষের কাজ শক্তি হয়, এটা তো নতুন থিওরি। ফিউচারে নোবেল পাওয়ার চান্স আছে আপনার। নোবেল পাওয়ার ইচ্ছা আমার নেই, তবে এই ফুচকাটা আপনাকে দেওয়ার আগে একটা শর্ত আছে। শর্ত না মানলে এটা কাজ করবে না। আবার শর্ত? কি এমন শর্ত আপনার? খুব কঠিন শর্ত নয়, আপনাকে শুধু মন থেকে একটা কথা স্বীকার করতে হবে। বলতে হবে যে আপনি সত্যি কষ্টে আছেন, বলতে হবে আমার মন খারাপ। কারণ যতক্ষণ না আমরা নিজেদের কষ্টটাকে স্বীকার করি ততক্ষণ কোনো দাওয়াই কাজ করে না ম্যাডাম। আরোহী ফাহিমের মুখের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এই প্রথম কেউ তাকে তার অহংকারের আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষটাকে দেখতে বলল। তার বাবা তাকে বোঝে না, বন্ধুরা তার কষ্টটা নিয়ে মজা করে, কিন্তু
এই অচেনা সাধারণ ফুচকাওয়ালা তার মনের সবচেয়ে গভীর কথাটা যেন আয়নার মতন তার সামনে তুলে ধরেছে। তার চোখ দুটো অজান্তেই পানিতে ভরে উঠল। আমার মন খারাপ, খুব খারাপ। মনে হচ্ছে আমি একটা খাঁচার মধ্যে আটকে গেছি, আর সেই খাঁচার চাবিটা আমার বাবার হাতে। কথাটা বলার সাথে সাথেই সে আর নিজেকে সামলাতে পারল না। তার গাল বেয়ে টপটপ করে জল পড়তে লাগলো। ফাহিমের মুখে ফুটে উঠল এক গভীর প্রশান্তি। সে প্লেটটা আরোহীর কোলের কাছে এগিয়ে দিল। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। খাঁচার দরজাটা হয়তো আমি খুলতে পারবো না, কিন্তু সেই খাঁচার ভেতরে আপনার জন্য একটুখানি মুক্ত বাতাস নিয়ে আসার চেষ্টা করতে পারি। খেয়ে দেখুন, কথা দিচ্ছি এরপর আপনার কান্নাটা আর অসহায়ত্বের মনে হবে না, মনে হবে শক্তির। আরোহী কাঁপা কাঁপা হাতে প্লেটটা নিল। সে একটা ফুচকা মুখে দিল। সে একই স্বাদ, কিন্তু আজকের অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন। মনে হলো এই স্বাদের সাথে এক বিন্দু সহানুভূতি আর আশ্রয় মিশে আছে। সে খেতে লাগলো। ফাহিম কোনো কথা বলল না, শুধু চুপ করে পাশে বসে রইল। তার এই নীরব সঙ্গটাই আরোহীর কাছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস বলে মনে হলো। খাওয়া শেষ হলে আরোহী প্লেটটা পাশে রাখলো। তার কান্না থেমে গেছে। ভেজা চোখ দুটো এখন অনেকটাই শান্ত। ধন্যবাদ। আপনি হয়তো জানেনও না আপনি আজ আমার জন্য কি করলেন। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়ানোটা তো আমার দায়িত্ব, তাই না? তাছাড়া আপনার মতো একজন শক্ত মনের মানুষ যখন ভেঙে পড়ে, তখন তাকে দাঁড়াতে সাহায্য করাটাও তো এক ধরনের পুণ্যের কাজ। শক্ত মনের মানুষ আমাকে দেখে আপনার তাই মনে হয়? অবশ্যই। কাল আপনি যেভাবে নিজের আত্মসম্মান নিয়ে দাঁড়িয়েছিলেন, সেটা তো একজন শক্ত মনের মানুষের পরিচয়। যে নিজের সম্মান বোঝে, সে অন্যের সম্মানও করতে জানে। রাগটা হয়তো আপনার বাইরের বর্ম, কিন্তু আপনার ভেতরটা নিশ্চয়ই খুব পরিষ্কার। আরোহী জীবনে প্রথমবার নিজের সম্পর্কে এমন প্রশংসা শুনল। সবাই তাকে জেদি, অহংকারী আর বদমেজাজি বলেই জানে, কিন্তু এই লোকটা মাত্র 2 দিনের পরিচয়ে তার ভেতরের মানুষটাকে কিভাবে দেখে ফেলল। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছেন, হ্যাঁ, এমন একজনের সাথে যাকে আমি ঘৃণা করি। ঘৃণা? না দেখি ঘৃণা? এটা তো একটু অবিচার হয়ে গেল না? হয়তো মানুষ ততটা খারাপ নয় যতটা আপনি ভাবছেন। আমি জানি সে কেমন। একজন টিপিক্যাল বিজনেসম্যান। টাকা, ক্ষমতা আর অহংকার, এগুলোতেই তাদের জগৎ। আমার এই জগৎটা অসহ্য লাগে। তাহলে সেই জগতের বিরুদ্ধে যুদ্ধ করুন, পালিয়ে যাবেন না। আর হ্যাঁ, যুদ্ধ করার জন্য শক্তির প্রয়োজন। তাই কাল আবার আসবেন, মন ভালো করার ফুচকা আপনার জন্য অপেক্ষা করবে। ফাহিম চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আরোহী ডেকে উঠল। শুনুন, আপনার নামটা তো জানা হলো না। ফাহিম ঘুরে দাঁড়িয়ে সেই পরিচিত হাসিটা দিয়ে বলে, ফাহিম, আমার নাম ফাহিম। আমি আরোহী। আমি জানি। এই বলে ফাহিম আর দাঁড়ালো না, সে চলে গেল। অহংকারী আরোহীর ভেতরের সব অনুভূতি যেন এক নতুন দিকে মোড় নিল। এই ফাহিম নামের ফুচকাওয়ালা শুধু রহস্যময় নয়, সে যেন এক খোলা বইয়ের মতন তার মনটা পড়ে ফেলতে পারে। এই অনুভূতিটা ভয়ের নাকি ভালো লাগার, আরোহী ঠিক বুঝতে পারল না। নর্থউড ইউনিভার্সিটির বাইরের পার্ক। পরের কয়েকটা দিন, দ্বিতীয় দিনের সেই অপ্রত্যাশিত সান্ত্বনার পর ব্যাপারটা আরোহীর জন্য এক অদ্ভুত অভ্যাসে পরিণত হলো। ভার্সিটি ছুটির পর তার দামি অডি গাড়িটা এখন আর মির্জা মেনশনের দিকে যায় না, বরং পার্কের পাশে এসে থেমে যায়। তার বন্ধুরাও ব্যাপারটা লক্ষ্য করেছে, কিন্তু আরোহী এখন আর তাদের কথায় কান দেয় না। প্রতিদিন বিকেলে সে ক্লাস শেষ করে সোজা চলে আসে ফাহিমের ফুচকার দোকানের সামনে। সে এখন আর আগের মতো দূরে দাঁড়িয়ে থাকে না, বরং ঠেলা গাড়ির পাশে রাখা ছোট টুলটায় গিয়ে বসে। অন্য কাস্টমারদের সাথে ফাহিমের হাসি খুশি ব্যবহার, তার কাজের প্রতি মনোযোগ, সব কিছু সে পর্যবেক্ষণ করে। ফাহিম এক প্লেট ফুচকা আরোহীর দিকে এগিয়ে দিয়ে বলে, নিন ম্যাডাম, আপনার স্পেশাল অর্ডার। জাল কম, তেঁতুলের টক, সাথে হালকা ধনে পাতা। আমি তো বলি আপনার নামে এই ফুচকাটার প্যাটেন্ট করিয়ে নেই, আরোহী স্পেশাল। মজা করা হচ্ছে? এমনিতে আজ মেজাজ খারাপ। রহমান স্যারের দেওয়া অ্যাসাইনমেন্টটা এত কঠিন, কিছুই মাথায় ঢুকছে না। মনে হচ্ছে গ্র্যাজুয়েশন শেষ করার আগে আমার মাথার চুল পেকে যাবে। চুল পাকলে তো ভালোই, আপনাকে তখন আরো জ্ঞানী জ্ঞানী লাগবে। আচ্ছা, কিসের অ্যাসাইনমেন্ট? মার্কেটিংয়ের ওপর? আপনি মার্কেটিংয়ের কি বুঝেন? এটা বিজনেসের ব্যাপার। কনজিউমার বিহেভিয়ার নিয়ে সার্ভে করতে হবে।
এক গাধা প্রশ্ন বানাতে হবে, তারপর মানুষের মতামত নিতে হবে। খুবই বিরক্তকর কাজ। ম্যাডাম, আমি সারাদিন ধরে এই কাজটাই করি। আমার চেয়ে বড় কনজিউমার বিহেভিয়ার বিশেষজ্ঞ আর কে আছে বলুন তো? এই যে নীলাপু, উনি জাল বেশি খান, কারণ উনার নাকি পড়াশোনার প্রেশারের মাথা ধরে দেখে। আবার ওই যে রাফি ভাই, উনি গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হলেই টক বেশি দিয়ে খান। সবই তো মানুষের সাইকোলজি। আরোহী অবাক হয়ে ফাহিমের কথা শুনছিল। তার মনে হলো ভার্সিটির দামি বইয়ের পাতার চেয়ে এই সাধারণ ফুচকাওয়ালার অভিজ্ঞতার খাতাটা অনেক বেশি সমৃদ্ধ। তাই নাকি? তাহলে বলুন তো, আমি কেন ঝাল কম খাই? ফাহিম এক মুহূর্তের জন্য আরোহীর চোখের দিকে তাকিয়ে গভীর দৃষ্টিতে বলে, কারণ আপনি বাইরে থেকে নিজেকে যতটা কঠিন আর জালের মতো তেজস্বী দেখান, আপনার ভেতরটা ঠিক ততটাই নরম। আপনি কষ্ট সহ্য করতে পারেন না, তাই জালটাও এড়িয়ে চলেন। ফাহিমের এই কথাই আরোহীর বুকের ভেতরটা কেঁপে উঠল। এই লোকটা কিভাবে আমাকে এত সহজে পড়ে ফেললো? উনি কি সাইকোলজিস্ট নাকি? সে অপ্রস্তুত হাসি ঢাকার জন্য দ্রুত ফুচকার প্লেটে মনোযোগ দিল। এভাবেই তাদের দিনগুলো কাটছিল। আরোহী তার জীবনের সব ছোট বড় ঘটনা, বাবার চাপ, ফারাবি আহমেদের নামে তার জমে থাকা ঘৃণা, বান্ধবীদের সাথে খুনসুটি, সব কিছু ফাহিমের সাথে শেয়ার করত। একসময় ফাহিম হয়ে উঠেছিল তার জীবনের এক অদ্ভুত সিক্রেট কিপার। আরও কিছুদিন পর একদিন আরোহী বসেছিল। ফাহিম তার দিনের বেচাকেনার হিসেব মেলাচ্ছিল। সে তার মানিব্যাগটা বের করে টাকা গোছানোর সময় আরোহীর চোখ পড়ল একটা জিনিসের উপর। ফাহিমের সাধারণ পুরনো নোকিয়া ফোনের পাশে তার পকেট থেকে এক মুহূর্তের জন্য বেরিয়ে এসেছিল একটা দামি মার্সিডিজ বেঞ্চের গাড়ির চাবির রিং। চাবিটা নয়, শুধু রিংটা। কিন্তু সেই রিংয়ের লোগোটা চিনতে আরোহীর এক সেকেন্ডও ভুল হলো না। ফাহিম ব্যাপারটা টের পেয়ে দ্রুত সেটা পকেটের ভেতর ঢুকিয়ে ফেলল। আরোহী কৌতূহল চেপে রাখতে না পেরে বলল, আপনার কাছে ওটা কিসের চাবি রিং ফাহিম? মার্সিডিজের লোগো দেখলাম মনে হলো। ফাহিমের মুখটা এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। সে নিজেকে সামলে নিয়ে একটা বানানো হাসি দিল। ওহ, ওইটাই আসলে। এক কাস্টমার ভুল করে ফেলে গিয়েছিলেন, অনেক দামি জিনিস, তাই যত্ন করে রেখে দিয়েছি যদি উনি আবার খুঁজতে আসেন। তাই? কোন কাস্টমার? কবে ফিরে গেছে? আপনি তো তাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারতেন। আপনার তো এখানে কত মানুষের সাথে পরিচয়। আরে না, উনি তো নিয়মিতই আসেন না, একদিন এসেছিলেন। তাছাড়া আমি গরিব মানুষ ম্যাডাম, এসব দামি জিনিসের ঝামেলায় জড়াতে চাই না। যদি উনি আসেন পেয়ে যাবেন। ফাহিম প্রসঙ্গটা দ্রুত এড়িয়ে যাওয়ার জন্য অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু আরোহীর মন থেকে খটকাটা গেল না। তার মনে হলো ফাহিম কিছু একটা লুকাচ্ছে। তার উত্তরটা একেবারে বিশ্বাসযোগ্য ছিল না। একজন ফুচকাওয়ালার কাছে মার্সিডিজের চাবি রিং, ব্যাপারটা যতটা অদ্ভুত ততটাই রহস্যময়। ওর কাছে এত দামি গাড়ির চাবি রিং কেন? সত্যিটা কি? সে কি কিছু লুকাচ্ছে আমার কাছে? নাকি আমি অকারণে বেশি ভাবছি? হয়তো সত্যি কোনো কাস্টমারের হবে হয়তো। এই ছোট রহস্যের বীজটা আরোহীর মনে প্রথমবারের মতো দানা বাঁধল। ফাহিমের প্রতি তার যে গভীর নির্ভরতা তৈরি হয়েছিল, তার সাথে এখন যুক্ত হলো এক বিন্দু অবিশ্বাস আর একরাশ কৌতূহল। সে বুঝতে পারছিল এই শান্ত হাসিমুখ ফুচকাওয়ালার পেছনেও হয়তো লুকিয়ে আছে অন্য কোনো গল্প, অন্য কোনো পরিচয়। আর সেই রহস্য উন্মোচন করার জন্য তার মনটা ছটফট করতে লাগলো। তাদের সহজ সরল সম্পর্কটা এবার এক নতুন জটিল মোড়ের সামনে এসে দাঁড়ালো। এই রহস্যময় ঘটনার পর কয়েক সপ্তাহ কেটে গেছে। আরোহীর মনের খটকাটা কাটেনি, কিন্তু ফাহিমের সহজ সরল আর আন্তরিক ব্যবহারের কাছে সে সন্দেহটা বারবার হেরে যাচ্ছিল। পার্কের সেই বেঞ্চিটা আর ফাহিমের ফুচকার দোকান, এই দুটো জায়গা এখন আরোহীর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, পার্কের লাইটগুলো সবে জ্বলে উঠেছে। ফাহিমের ফুচকার দোকানের সামনে ভিড়টা এখন বেশ পাতলা। আরোহী তার প্রিয় টুলটায় বসে প্লেটের শেষ ফুচকাটা মুখে দিতে দিতে চারদিকে তাকিয়ে দেখছিল। আজ ভার্সিটিতে যা একটা কাণ্ড হয়েছে না ফাহিম, আমাদের অ্যাকাউন্টসের সাজ্জাদ স্যারকে দেখেছিস তো? ওই যে চুল একদম কম, কিন্তু ভাব যেন শাহরুখ খান। চিনেছি, যিনি কথায় কথায় শেক্সপিয়রের উদাহরণ দেন, কিন্তু পড়ান অ্যাকাউন্টিং। হ্যাঁ, ওই স্যারই।
আজ কুইজের খাতা দিয়েছেন। ক্লাসের ফার্স্ট বয় আরমান পেয়েছে 10-এর মধ্যে 3। আর স্যার ওকে যা অপমানটা না করলেন, বেচারা প্রায় কেঁদেই ফেলেছিল। আমার তো মনে হয় স্যারদেরও একটু ট্রেনিং করানো উচিত, কিভাবে স্টুডেন্টদের সাথে কথা বলতে হয়। এটা তো ঠিক বলেছেন। সম্মান জিনিসটা তো শুধু বয়সে আসে না, আচরণও আসে। কিন্তু আপনি কত পেয়েছেন সেটা তো বললেন না। আপনার মুখ দেখেই তো মনে হচ্ছে আপনি ক্লাসের টপার হয়েছেন। আরোহী গর্বের সাথে চুল ঠিক করতে করতে বলে, আরে না, তবে হ্যাঁ, আমি 10-এর মধ্যে 8.5 পেয়েছি। স্যার তো অবাক। তিনি হয়তো ভেবেছিলেন আমি শুধু সাজগোজ করে ভার্সিটিতে আসি। আজ দেখিয়ে দিলাম আরোহী মির্জা শুধু সাজতে জানে না, পড়তেও জানে। বাহ, তাহলে তো আজ আপনার আরোহী স্পেশাল ফুচকার সাথে একটা টপার স্পেশাল ফুচকো ফ্রি পাওনা হয়ে গেছে। এই বলে ফাহিম নিজের হাতে একটা ফুচকা বানিয়ে আরোহীর দিকে এগিয়ে দিল। আরোহী হেসে সেটা নিল। এই ছোট ছোট খুনসুটিগুলোই এখন তাদের সম্পর্কের অংশ হয়ে গেছে। ধন্যবাদ, কিন্তু আমার এইসব ছোট ছোট সেলিব্রেশনের মুডটাই নষ্ট হয়ে যায় যখন বাবার কথা মনে পড়ে। আজকেও দুপুরে ফোন দিয়েছিল, ভার্সিটিতে ছিলাম বলে কোনো মতে বেঁচে গেছি। কেন, আঙ্কেল আবার কিছু বলেছেন? আর বলো না, সেই একই টপিক। মিস্টার ফারাবি আহমেদ লোকটার নাকি কাল কি একটা বড় অ্যাওয়ার্ড শো আছে, বিজনেস অফ দ্য ইয়ার নাকি কি যেন। বাবা আমাকেও সেখানে যাওয়ার জন্য জোর করছিল। ভাবা যায় আমি যাব ওই বোরিং লোকটার অ্যাওয়ার্ড নেওয়া দেখতে। অ্যাওয়ার্ড শো, বিজনেস অফ দ্য ইয়ার। বাহ, তাহলে তো আপনার হবু বর সাংঘাতিক লোক, পুরো দেশের সামনে সম্মানিত হবেন। আপনার তো গর্বে বুকটা ভরে যাওয়ার কথা। আপনি তার হবু স্ত্রী, আপনার তো সবার আগে যাওয়া উচিত। গর্বে আমার বুক ভরছে না, রাগে আমার মাথা ঘুরছে। আরে যে লোকটাকে আমি চিনি না, জানি না, যার সম্পর্কে শুধু বিজনেস ম্যাগাজিনের শুকনো আর্টিকেল পড়েছি, তাকে নিয়ে আমি গর্ব করব কিভাবে? আমার তো ভাবতেই কেমন দম বন্ধ লাগে। মনে হয় লোকটা 24 ঘন্টায় একটা কালো স্যুট পরে থাকে আর রোবটের মতো কথা বলে, প্রফিট লস মার্কেট শেয়ার, ইয়াক। আপনি তো লোকটার একটা কাল্পনিক চরিত্রই বানিয়ে ফেলছেন দেখছি। আচ্ছা, আপনি কিভাবে এত নিশ্চিত হলেন যে সব বিজনেসম্যানই এরকম হয়? হয়তো এই ফারাবি আহমেদ লোকটা সবার থেকে আলাদা। হয়তো সে বিজনেস মিটিং শেষ করে সোজা কোনো টং দোকানে গিয়ে চা খায়, অথবা গিটার বাজাতে ভালোবাসে, এমনও তো হতে পারে। আরোহী ফাহিমের কথাগুলো অবাক হয়ে শুনছিল। তার ভাবনার জগতে ফারাবি আহমেদের যে চিত্রটা ছিল, ফাহিমের কথাগুলো সেখানে যেন একটা নতুন রঙের ছিটে দিল। আমার ওসব ভাবতেও ইচ্ছে করে না। আমার শুধু মনে হয় আমার নিজের জীবনের উপর আমার কোনো কন্ট্রোল নেই। বাবা যেটা ভালো মনে করেছে সেটাই আমার উপর চাপিয়ে দিচ্ছে। তার কাছে ওই লোকটাই পৃথিবীর সেরা, অথচ বাবাও জানে না তার মেয়ে প্রতিদিন কোথায় কার সাথে কথা বলে, কোথায় তার মনের শান্তিটা খুঁজে পায়। কথাটা শেষ করে আরোহী ফাহিমের দিকে এক গভীর দৃষ্টিতে তাকালো। ফাহিমের বুকের ভেতরটা কেঁপে উঠল। আরোহীর এই নির্ভরশীল চাহনি তার পরিকল্পিত নাটকের দেয়াল ভেঙে দিচ্ছিল। তাতে কি হয়েছে? বাবারা তো একটু এমনই হয়। তারা ভাবে সোনার কাঁচাটাই পাখির জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। তারা তো আর বোঝে না পাখির আসল আনন্দটা খোলা আকাশে ওড়ার মধ্যে। আপনি চিন্তা করবেন না, সময় হলে আপনার বাবাও বুঝবেন যে তার মেয়ের সুখটা কোথায়। জানি না সেই সোনালি দিন কবে আসবে, তবে একটা কথা সত্যি ফাহিম, তোমার সাথে কথা বললে আমার খুব ভালো লাগে। মনে হয় ভার্সিটির চাপ, বাসার টেনশন, ভবিষ্যতের চিন্তা সব কিছু থেকে কয়েক মুহূর্তের জন্য ছুটি পেয়েছি। তোমার এই ছোট ফুচকার দোকানটা আমার কাছে এখন পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা মনে হয়। আরোহীর কণ্ঠে ঝরে পড়া আবেগ আর কৃতজ্ঞতা ফাহিমের হৃদয়ে ছুঁয়ে গেল। সে বুঝতে পারছিল তার পাতা ফাঁদে আরোহী পা দিয়েছে ঠিকই, কিন্তু সেই ফাঁদটা এখন ভালোবাসার এক মায়াবী জালে পরিণত হচ্ছে, যেখান থেকে বের হওয়া হয়তো তার নিজের জন্য কঠিন হয়ে পড়বে। 3 দিন পর আকাশটা সকাল থেকেই গোমরা মুখে ছিল। বিকেল গড়াতে ঝমঝম করে অঝোর ধারায় বৃষ্টি নামল। পার্কের আড্ডারত ছাত্রছাত্রীরা মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে গেল। ফাহিম কোনো মতে তার ফুচকার গাড়িটা ত্রিপল দিয়ে ঢেকে পার্কের ভেতরের একটা পুরোনো ছাউনির নিচে আশ্রয় নিল। সে ভাবছিল আজ আরোহী হয়তো আসবে না, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে কিছুক্ষণ পরেই একটা রিক্সা এসে পার্কের গেটে থামল। রিক্সা থেকে নামলো আরোহী। তার হাতে একটা ছোট্ট ফোল্ডিং ছাতা।
বৃষ্টির ছাড় থেকে বাঁচতে সে প্রায় দৌড়ে এসে ঢুকল ফাহিমের পাশে, সেই ছাউনিটার নিচে। তার চুলগুলো বৃষ্টির পানিতে ভিজে গালের সাথে লেপ্টে আছে, কুর্তির আঁচলটাও ভেজা। আপনি এই বৃষ্টির মধ্যে? আমি তো ভাবলাম আজ বুঝি আর আপনার দেখা পাবো না। গাড়ি নিয়ে এলেন না কেন? আরোহী চুল থেকে পানি ঝাড়তে ঝাড়তে বলে, আমার সাথে দেখা করা যাবে না, এটা কি হয়? গাড়িটা সার্ভিসিংয়ে দিয়েছি, আর রিকশায় চড়তে ভালোই লাগছিল, কিন্তু মাঝপথে বৃষ্টিটা এমনভাবে ধরবে বুঝতে পারিনি। ভাগ্যিস এই ছাউনিটা ছিল, নইলে আজ পুরোপুরি কাকবেজে হয়ে যেতাম। তা অবশ্য ঠিক, তবে বৃষ্টি ভেজারও কিন্তু একটা আলাদা মজা আছে, বিশেষ করে যখন মনটা ভালো থাকে না। মন ভালো নেই এটা আপনাকে কে বলল? আমি তো আজ বেশ খুশি। কাল রাতে বাবার সাথে অনেক ঝগড়া করার পর ফাইনালি তিনি রাজি হয়েছেন যে তিনি আমাকে ওই ফারাবি আহমেদের সাথে দেখা করার জন্য জোর করবেন না আপাতত। বাহ, এত দারুণ খবর! তাহলে তো আজ সেলিব্রেশন হওয়া উচিত। কিন্তু আমার দোকান তো আজ বন্ধ। আপনাকে আজ মন ভালো করার ফুচকার বদলে বৃষ্টি ভেজা গল্প দিয়ে কাজ চালাতে হবে। হেসে উঠল। বৃষ্টির ঝমঝম শব্দ আর ভেজা মাটির সোঁদা গন্ধ চারদিকে এক অদ্ভুত রোমান্টিক পরিবেশ তৈরি করেছে। তারা দুজন পাশাপাশি দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। কোনো কথা নেই, শুধু নীরবতা, কিন্তু সেই নীরবতাটুকু যেন অনেক কথা বলছিল। আরোহী হঠাৎ করে বলে উঠল, আচ্ছা ফাহিম, আপনার কখনো বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে না? মানে সব কিছু ভুলে গিয়ে, কোনো চিন্তা না করে, শুধু হাত ছড়িয়ে দিয়ে বৃষ্টিটাকে অনুভব করতে? ইচ্ছেতে করে, খুব করে, কিন্তু আমার মতো মানুষের কি এত বিলাসিতা করার সুযোগ আছে? বৃষ্টি নামলে আমার চিন্তা হয় দোকানের জিনিসপত্রগুলো সব ভিজে গেল কিনা। আমার তো আর আপনার মতো দামি গাড়ি নিজে বৃষ্টি নামলে নিরাপদে বাড়ি ফিরে যাব। ফাহিমের কথায় এক ধরনের চাপা কষ্ট ছিল, যা আরোহীর মন ছুঁয়ে গেল। তার মনে হলো সে নিজের অজান্তেই ফাহিমকে তার আর্থিক অবস্থা নিয়ে খোঁচা দিয়ে ফেলেছে। আমি সেভাবে বলিনি। আমি আসলে আমার স্বপ্নের কথা বলছিলাম। আমি চাই আমার জীবনে এমন একজন মানুষ আসুক যার সাথে আমি কোনোদিন কোনো কর্পোরেট মিটিং বা বিজনেস ডিলের কথা বলবো না, যার হাত ধরে আমি ঠিক এইভাবে বৃষ্টিতে ভিজবো। সে আমাকে তার ব্যবসার লাভের হিসাব নয়, আকাশের মেঘের হিসাব দিবে। এমন একজন যে খুব সাধারণ হবে, ঠিক আপনার মতো। কথাটা শেষ করে আরোহী ফাহিমের চোখের দিকে তাকালো। তার চোখে ছিল একরাশ স্বপ্ন আর গভীর আবেগ। ফাহিমের বুকের ভেতরটা তোলপাড় করে উঠল। আরোহী অজান্তে তার মনের কথাটা বলে ফেলেছে। সেই তো ফারাবি, যে এই কর্পোরেট জগৎ থেকে পালিয়ে এসে এক সাধারণ জীবন খুঁজছে। ফাহিম মনে মনে বলে, আমি তো তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই আরোহী। আমি তো সেই সাধারণ মানুষটা হতে চাই যার হাত ধরে তুমি সব ভুলে যাবে। কিন্তু এই সত্যিটা বলার সঠিক সময় এখন আসেনি, আমাকে অপেক্ষা করতে হবে। তারপর ফাহিম একটা দীর্ঘশ্বাস ফেলে, বাইরের দিকে তাকিয়ে বলে, আপনার স্বপ্নটা খুব সুন্দর। আশা করি আপনি আপনার স্বপ্নের রাজকুমারকে ঠিকই খুঁজে পাবেন, যে আপনাকে শুধু বৃষ্টিতেই বেজাবে না, আপনার সব স্বপ্নকেও সত্যি করবে। বৃষ্টির বেগটা একটু কমে এসেছে। আরোহী ফাহিমের দিকে তাকিয়েছিল। ফাহিমের চোখের দিকে তাকিয়ে তার মনে হলো, এই সাধারণ ফুসকাওয়ালার চোখের মধ্যে যে গভীরতা আছে তা মনে হয় দেশের সেরা কোনো বিজনেসম্যানের চোখেও নেই। তার মনটা নিশ্চিত হয়ে গেল। সে কোনো রাজকুমার চায় না, সে চায় তার সামনে এই সহজ সরল সৎ মানুষটাকে। তার মনে হলো এটাই হয়তো ভালোবাসা, কোনো কারণ ছাড়াই, কোনো হিসেব নিকেশ ছাড়াই একটা মানুষের জন্য মনের ভেতরে যে অদ্ভুত এক টান তৈরি হয়, সেটাই হয়তো ভালোবাসা। আরোহী মির্জা, যে কিনা টাকা আর স্ট্যাটাস ছাড়া কিছুই বুঝতো না, সে আজ একজন সাধারণ ফুচকাওয়ালার প্রেমে পড়েছে। এই অনুভূতিটা তার কাছে ছিল বৃষ্টির মতোই স্নিগ্ধ এবং পবিত্র। বৃষ্টির বেগটা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। টিপটিপ করে ঝরে পড়া কয়েক ফোঁটা পানি ছাউনির টিনের চালে এক অদ্ভুত মিষ্টি শব্দ তৈরি করেছে। আরোহী আর ফাহিম ছাউনির নিচ থেকে বেরিয়ে পার্কের গেটের দিকে হাঁটছিল। আরোহী ভেজা চুলগুলো হাত দিয়ে সরাতে সরাতে বলে, বৃষ্টিটা শেষ পর্যন্ত ছেড়েই দিল। ভাগ্যিস, নইলে আজ রাতটা হয়তো এখানেই কাটাতে হতো। তাতে কি হতো? আপনার মতো একজন সুন্দরীর সাথে রাত কাটানোর সুযোগ পেলে তো আমি সারা রাত ফুসকায় বানিয়ে যেতাম।
ফাহিমের এমন সরাসরি কিন্তু নিষ্পাপ ফ্লার্টিংয়ে আরোহীর গাল দুটো লাল হয়ে গেল। সে এমন প্রশংসা শুনতে অভ্যস্ত, কিন্তু এই সাধারণ ফুচকাওয়ালার মুখের প্রশংসা তার হৃদয়ে গিয়ে অন্যরকমভাবে নাড়া দিল। আরোহী চোখ নামিয়ে মুচকি হেসে বলে, আপনি কিন্তু দিন দিন খুব বেশি কথা বলতে শিখে যাচ্ছেন ফাহিম। প্রথম প্রথম তো কিছুই বলতেন না। কি করবো বলুন, আপনার মতো একজন শ্রোতা পেলে তো বুয়া মানুষেরও কথা বলতে ইচ্ছা করবে। তাছাড়া আপনার সাথে কথা না বললে আমার দিনের হিসেবটা মেলে না। তারা কথা বলতে বলতে পার্কের গেটের কাছে চলে এলো। রাস্তাটা প্রায় খালি, দু একটা গাড়ি হেডলাইট চালিয়ে ছুটে যাচ্ছে। ভেজা পিচের উপর সে হেডলাইটের আলো পড়ে রাস্তাটাকে আয়নার মতো দেখাচ্ছিল। এখন আমি বাড়ি যাব কিভাবে? কোনো রিক্সাও তো দেখছি না। কথাটা শেষ হওয়ার আগেই পার্কের কোনায় লুকিয়ে থাকা একটা রিক্সাওয়ালা যেন তাদের কথা শুনতে পেয়ে এগিয়ে গেল। ফাহিম রিক্সাওয়ালাকে ডেকে বলল, মামা যাবেন গুলশান 2 নম্বর? রিক্সাওয়ালা রাজি হতেই ফাহিম আরোহীর দিকে তাকালো। যান, উঠে পড়ুন, সাবধানে যাবেন। আরোহী রিক্সায় উঠতে গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছিল। ফাহিম এক মুহূর্তও দেরি না করে দ্রুত তার হাতটা ধরে ফেলল। আরোহীর তুলোর মতো নরম ফর্সা আর ভেজা হাতটা ফাহিমের কঠিন পরিশ্রমী হাতের তালুতে এসে পড়তেই দুজনের শরীরেই যেন একটা বিদ্যুতের শিহরণ খেলে গেল। কয়েক মুহূর্তের জন্য সময়টা যেন থেমে গেল। তারা দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে রইল। বৃষ্টির পর চারপাশের নিস্তব্ধতায় শুধু তাদের হৃদস্পন্দনের শব্দটাই যেন শোনা যাচ্ছিল। আরোহী নিজেকে সামলে নিয়ে আস্তে করে হাতটা ছাড়িয়ে বলল, ধন্যবাদ। সব সময়। আরোহী রিকশায় উঠে বসলো। রিকশাটা চলতে শুরু করার আগে সে ফাহিমের দিকে শেষবারের মতো তাকালো। আজকের বিকালটার জন্য ধন্যবাদ ফাহিম, অনেকদিন পর এত শান্তি লাগলো। শান্তিটা আমি দেইনি, আরোহী শান্তিটা বৃষ্টি এনেছিল। আমি তো শুধু একজন দর্শক ছিলাম। ফাহিম খুব নিচু, গভীর এবং আন্তরিক স্বরে আবার বলে, এটা কথা বলার ছিল আরোহী। কি? আজ যখন বৃষ্টিতে আপনার চুলগুলো ভেজে গালের সাথে লেপটে ছিল, তখন আপনাকে ঠিক যেন ভেজা গোলাপের পাপড়ির মতো লাগছিল। আর একটু আগে যখন আপনার হাতটা আমার হাতে এসে পড়লো, আমি জানি না কিভাবে বলবো, আমার মনে হলো আমার এই খসখসে পরিশ্রমী হাতটা হয়তো জীবনের প্রথমবারের মতো কোনো নরম প্রজাপতিকে ছুঁয়ে দেখলো। আপনার মতো সুন্দরের জিনিস হয়তো শুধু দূর থেকেই দেখতে হয়, ছুঁয়ে দিলে তার রং নষ্ট হয়ে যায়। ফাহিমের মুখে এমন কাব্যিক, গভীর এবং অপ্রত্যাশিত কথা শুনে আরোহীর স্পন্দন থেমে যাওয়ার উপক্রম হলো। তার পুরো শরীরে এক অদ্ভুত ভালো লাগার শিহরণ রয়ে গেল। কোনো দামি উপহার বা বড় বড় প্রতিশ্রুতির চেয়েও এই কয়েকটা আন্তরিক কথা তার মনকে হাজার গুণ বেশি ছুঁয়ে গেল। সে কোনো উত্তর দিতে পারল না, শুধু অপলক দৃষ্টিতে ফাহিমের চোখের দিকে তাকিয়ে রইল। ফাহিম আবার একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে মুচকি হেসে বলে, বেশি কিছু বলে ফেললাম তাই না? সাবধানে বাড়ি ফিরবেন। আপনার শহরের রাস্তাগুলো কিন্তু আমার ফুচকার টকের চেয়েও বেশি জটিল। এই বলে ফাহিম এক পা পিছিয়ে গেল। রিক্সাওয়ালা রিক্সা টান দিল। আরোহী তখনও ফাহিমের দিকে তাকিয়েছিল। রিক্সাটা ধীরে ধীরে দৃষ্টির আড়ালে চলে গেল, কিন্তু ফাহিমের বলা প্রতিটি শব্দ আরোহীর কানের মধ্যে, মনের মধ্যে প্রতিধ্বনিত হতে লাগলো। ভেজা গোলাপের পাপড়ি, নরম প্রজাপতি। তার মনে হতে লাগলো সে মনে হয় তার জীবনের সবচেয়ে দামি এবং সুন্দর প্রশংসাটি আজই শোনাচ্ছে। কোনো কোটিপতি রাজকুমারের কাছ থেকে নয়, বরং এক সাধারণ ফুচকাওয়ালার কাছ থেকে। এই অনুভূতিটাই তাকে বাবার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য অকল্পনীয় সাহস জুগিয়ে দিল। সে বুঝতে পারল এই মানুষটার জন্য সে পৃথিবীর যে কোনো কিছুর সাথে লড়াই করতে পারবে। রাস্তার বাঁকে আরোহী রিক্সাটা মিলিয়ে যাওয়ার পরও ফাহিম কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল। তার হাতের তালুতে তখনও যেন আরোহীর নরম স্পর্শের রেশ লেগে আছে। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি, কিন্তু চোখ দুটো গভীর চিন্তায় মগ্ন। সে ধীরে ধীরে তার ঠেলা গাড়ির কাছে ফিরে এলো। চারপাশটা এখন প্রায় অন্ধকার এবং পুরোপুরি নিস্তব্ধ। সে তার সাধারণ নোকিয়া ফোনটা বের করলো না, বরং ঠেলাগাড়ির নিচে একটা গোপন বাক্স থেকে বের করলো একটা অত্যাধুনিক স্লিম আইফোন। স্ক্রিনে আলো জ্বলতে সে একটা সেভ করা নম্বরে কল করলো। অপর প্রান্ত থেকে দ্রুত কলটা রিসিভ হলো। তার কণ্ঠস্বর এখন আর সাধারণ ফাহিমের মতন সরল নয়, বরং অনেক বেশি গভীর, নিয়ন্ত্রিত এবং আত্মবিশ্বাসী। আসসালামু আলাইকুম আঙ্কেল।
মির্জা সাহেব অপর প্রান্ত থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলেন, ওয়ালাইকুম আসসালাম ফারাবি, আমি তোমার ফোনেরই অপেক্ষা করছিলাম। আরোহী বাড়ি ফেরেনি এখনো। কোথায় ও? সব ঠিক আছে তো? আপনি একদম চিন্তা করবেন না, ও ঠিক আছে। একটু আগেই আমি ওকে রিক্সায় তুলে দিলাম। এই বৃষ্টির জন্য আটকে পড়েছিল, হয়তো আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। ওর মন মেজাজ কেমন দেখলে? কাল রাতের পর থেকে তো আমার সাথে একটা কথাও বলেনি। সারা দিন ঘরে দরজা বন্ধ করে বসেছিল। ওর মনটা খুব খারাপ ছিল আঙ্কেল, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের পরিকল্পনাটা সঠিক পথে এগোচ্ছে। আজ ওকে দেখে মনে হলো ও ফারাবি আহমেদের উপর প্রচণ্ড বিরক্ত, কিন্তু ফাহিমের উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। এই নির্ভরতাটা যে শুধু মানসিক তা নয়। ফারাবি এক মুহূর্তের জন্য থামল। তার মনে পড়ে গেল আরোহীর সে ভেজা চুলের দৃশ্য আর হাতের স্পর্শ। শুধু মানসিক নয় মানে? কি বলতে চাইছো তুমি? পরিষ্কার করে বলো, আমার টেনশন হচ্ছে। টেনশনের কিছু নেই আঙ্কেল, বরং এটা ভালো লক্ষণ। আমার মনে হচ্ছে ও ফাহিমকে পছন্দ করতে শুরু করেছে, হয়তো ভালোবাসতে শুরু করেছে। আজ ওর চোখের দিকে তাকিয়ে আমার সেটাই মনে হলো। আলহামদুলিল্লাহ, এটাই তো আমি চেয়েছিলাম। তাহলে এখন কি করতে হবে? আমি কি চাপটা একটু কমিয়ে দেব? না আঙ্কেল, একদমই না, বরং এখনই আসল পরীক্ষার সময়। আমি আজ ওকে কিছু ঔষধ দিয়ে দিয়েছি। ওর মনটা এখন ফাহিমের জন্য অনেক দুর্বল। ঠিক এই সময়ে আপনাকে আঘাতটা করতে হবে। আপনি আজ রাতেই বিয়ের প্রসঙ্গটা আবার তুলুন, ওকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলুন, দেখুন ও কি করে। কিন্তু ও যদি আরো বেশি ভেঙে পড়ে, যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে? ও ভাঙবে কিন্তু মস্কাবে না। আপনার মেয়ে যতটা নরম তার চেয়ে অনেক বেশি জেদি, আর ওর এই জেদটাই আমি দেখতে চাই। আমি জানতে চাই ও তার ভালোবাসার জন্য কতটা লড়াই করতে পারে। ও যদি আজ ফাহিমের জন্য আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে, তাহলে আমি বুঝবো আমার ভালোবাসাটা সফল। আপনি শুধু আপনার অভিনয়টা চালিয়ে যান আঙ্কেল, বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে, তুমি যখন বলছো। কিন্তু খুব সাবধানে ফারাবি, খেলাটা কিন্তু এখন খুব বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। ভালোবাসা সবসময় বিপজ্জনক আঙ্কেল। আপনি শুধু দেখুন আপনার রাজকন্যা তার ভালোবাসার জন্য কিভাবে বিদ্রোহ করে। ফোনটা কেটে দিয়ে ফারাবি আকাশের দিকে তাকালো। টিপ টিপ করে বৃষ্টি আবার শুরু হয়েছে। তার মুখে কোনো হাসি নেই, আছে শুধু এক গভীর উদ্বেগ। সে জানে সে আরোহীকে প্রচণ্ড এক মানসিক কষ্টের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু খাঁটি সোনা পেতে হলে তো আগুন দিয়ে পোড়াতেই হয়, আর আরোহী হলো তার জীবনের সেই খাঁটি সোনা। মির্জা মেনশনের ডাইনিং টেবিল, রাতে বিশাল ডাইনিং টেবিলটা দামি সব খাবারে সাজানো, কিন্তু পরিবেশটা থমথমে। মির্জা সাহেব গম্ভীর মুখে বসে আছেন, আর তার মুখোমুখি চেয়ারে বসে আছে আরোহী, প্লেটে প্রায় কিছুই না নিয়ে। বাড়ির কাজের লোকেরা নিঃশব্দে তাদের কাজ করে যাচ্ছে, কিন্তু দুজনের মধ্যকার নীরবতাটা যেন কাঁচের দেয়ালের মতন পুরো ঘরটাকে ভারী করে তুলেছে। মির্জা সাহেব চামচ দিয়ে প্লেটে শব্দ করে বলেন, আমি বুঝতে পারছি না তোর সমস্যাটা কোথায় আরোহী। ফারাবির সাথে দেখা করতে তোর এত আপত্তি কেন? ছেলেটা সেদিন বিজনেসম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। দেশের সব বড় বড় চ্যানেলে, পত্রিকার প্রথম পাতায় ওর ছবি। এমন একটা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার, আর তুই? বাবা, আমি তোমাকে আগেও বলেছি, আমার কোনো অ্যাওয়ার্ড পাওয়া বিখ্যাত স্বামী চাই না। আমার একজন মানুষ চাই যার সাথে আমি দুটো কথা বলতে পারবো, যার কাছে আমার চেয়ে তার কাজের মূল্য বেশি হবে না। কথা বলার মানুষের অভাব পড়েছে তোর, আর ফারাবি তোকে সময় দেবে না, এটা তুই কিভাবে ধরে নিলি? সাফল্য মানেই ব্যস্ততা নয়, সাফল্য মানে হলো জীবনটাকে নিজের শর্তে সাজিয়ে নেওয়ার ক্ষমতা। ও তোকে দুনিয়ার সব সুখ এনে দেবে। দুনিয়ার সব সুখ? সুখ মানে কি দামি গাড়ি, ডিজাইনার ব্যাগ আর ফরেন ট্রিপ? বাবা, তোমার কাছে হয়তো এটাই সুখের সংজ্ঞা, কিন্তু আমার কাছে নয়। আমার সুখ খুব সাধারণ, খুব সস্তা। হয়তো এক প্লেট ফুচকাতেই আমার সুখ, যা তুমি কোনোদিন বুঝবে না। ফুচকার শব্দটা শুনি মির্জা সাহেবের কপালে ভাঁজ পড়ল। তিনি কাজের লোকদের ইশারায় সরে যেতে বললেন। ঘরটা খালি হতেই তার গলার স্বর পাল্টে গেল। ফুচকা? তার মানে আমার সন্দেহটাই সত্যি। আমি খবর পেয়েছি তুই প্রতিদিন ভার্সিটি শেষে ঘন্টার পর ঘন্টা পার্কের এক ফুচকলার সাথে আড্ডা দিস। কি চলছে সব আরোহী? ইমতিয়াজ মির্জার মেয়ে শেষ পর্যন্ত একটা রাস্তার ফুচকলার সাথে প্রেম করে? আরোহী বাবার মুখে কথা শুনে চমকে উঠল, কিন্তু ভয় পেল না, বরং তার মনে হলো আজ এই সঠিক সময় সত্যিটা বলার।
হ্যাঁ করি। আমি প্রতিদিন তার সাথে দেখা করি, কারণ আমার এই হিরে জহরত দিয়ে সাজানো ফারাবি আহমেদের চেয়ে আমার ওই সাধারণ ফুচকাওয়ালার হাজার গুণে ভালো। তার টাকা নেই, দামি গাড়ি নেই, অ্যাওয়ার্ড নেই, কিন্তু তার একটা সুন্দর মন আছে। সে আমাকে সম্মান করে, সে আমার কথা শোনে, আমাকে বোঝে। সেটা তুমি বা তোমার ওই হবু জামাই কোনোদিনও পারবে না। মির্জা সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রাগে কাঁপতে কাঁপতে বলেন, তোর মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? তুই তোর ক্লাসটা ভুলে গেছিস? কোথায় তুই আর কোথায় এক রাস্তার ছেলে? সমাজ কি বলবে? লোকে হাসাহাসি করবে না? আমি বেঁচে থাকতে এই অনাচার হতে দেব না। আরোহীও উঠে দাঁড়ালো। তার চোখে এখন কোনো ভয় নেই, আছে শুধু একরাশ জেদ আর ভালোবাসা। সমাজ? কোন সমাজের কথা বলছো বাবা? যে সমাজ মানুষের চেয়ে টাকাকে বড় করে দেখে। আমার দরকার নেই এই সমাজে। আর তুমি যাকে রাস্তার ছেলে বলছো, তার যোগ্যতা তোমার ওই ফারাবি আহমেদের চেয়ে কোনো অংশে কম নয়। সে নিজের পরিশ্রমে সততার সাথে ব্যবসা করে, সে কার উপর নির্ভরশীল নয়। ব্যবসা? ফুচকা বিক্রি করাকে তুই ব্যবসা বলছিস? আমি তোকে কাল থেকে আর ভার্সিটিতেই যেতে দেব না। তোর বাড়ির বাইরে বের হওয়া বন্ধ। তুমি আমাকে আটকে রাখতে পারবে না বাবা। আমি ফাইমকে ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি, যদিও এখনো তাকে বলা হয়নি, কিন্তু আমি তাকেই বিয়ে করব। ওর যদি একটা ছোট ভাতের হোটেলও থাকে, আমি খুশি, খুবই খুশি সেখানে তার সাথে কাজ করব। কিন্তু তোমার ওই টাকার পাহাড়ের নিচে আমি আমার ভালোবাসাকে কবর দিতে পারবো না। এই কথাগুলো এক নিঃশ্বাসে বলে আরোহী আর দাঁড়ালো না। সে দৌড়ে নিজের ঘরের দিকে চলে গেল। যাওয়ার আগে ডাইনিং টেবিলের উপর থেকে দামি ফুলদানিটা মেঝেতে আছড়ে পড়ল। কাঁচ ভাঙার তীব্র শব্দে পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। মির্জা সাহেব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মুখে প্রচণ্ড রাগ আর হতাশার ছাপ, কিন্তু তার চোখের গভীরে, খুব গভীরে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল, যা তিনি খুব সাবধানে লুকিয়ে ফেললেন। তার মেয়ে ভালোবাসার জন্য লড়াই করতে শিখেছে। তার পরিকল্পনা সফল হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। বাড়ির পরিস্থিতি অগ্নিগর্ভ, কিন্তু এই আগুনের শেষেই যে সোনা খাঁটি হবে তা তিনি জানতেন। এদিকে শহরের কোলাহল যখন নিয়ন আলোয় ডুবে গেছে, ফারাবি আহমেদের পেন্ট হাউসের প্রশস্ত বেলকনিতে সে একা দাঁড়িয়েছিল। তার পরনে এখনও সেই সাধারণ টি শার্ট আর ট্রাউজার্স, ফাহিমের ইউনিফর্ম। একটু আগেই সে ফিরেছে। ঘরের দরজাটা নিঃশব্দে খুলে গেল। বাড়ির প্রধান তত্ত্বাবধায়ক 50 করিম সাহেব হাতে এক মগ ধোঁয়া ওঠা ব্ল্যাক কফি নিয়ে প্রবেশ করলেন। স্যার, আপনার কফি। সারাদিন অনেক ধকল গেছে আপনার উপর দিয়ে, এটা খেলে হয়তো একটু ফ্রেশ লাগবে। ধন্যবাদ করিম চাচা, ওটা টেবিলে রাখুন। স্যার, টিভিতে তো আপনাকেই দেখাচ্ছে বিজনেসম্যান অফ দ্য ইয়ার। আমরা সবাই খুব খুশি হয়েছি স্যার। আল্লাহ আপনার সম্মান আরও বাড়িয়ে দিক। সম্মান? হ্যাঁ, অনেক সম্মান করিম চাচা, কিন্তু এই সম্মানের আড়ালে যে মানুষটা লুকিয়ে আছে তাকে তো কেউ চেনে না। করিম সাহেব কিছু না বুঝে চুপ করে রইলেন। ঠিক তখনই ফারাবির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাশেদের ফোন এলো তার আইফোনে, যেটা সোফায় পড়েছিল। ফারাবি ফোনটা স্পিকারে দিয়ে বলে, হ্যাঁ রাশিদ বলো, সব ঠিক আছে। কংগ্রাচুলেশন এগেইন স্যার। পুরো টিম আপনার জন্য গর্বিত। স্যার, একটা জরুরি আপডেট ছিল। জার্মানির বায়ারদের সাথে আমাদের যে মিটিংটা পরশু সকালে হওয়ার কথা, তারা সেটা আজ রাতেই করতে চাইছে, তাদের টাইম জোনের সাথে মেলানোর জন্য। আপনি বললে আমি ভিডিও কনফারেন্স সেট করতে পারি। ফারাবি বেলকনির কাঁচের উপর নিচের প্রতিবিম্বের দিকে তাকালো। ফাহিমের পোশাকে দাঁড়ানো এই মানুষটা এখন $1,000,000 এক আন্তর্জাতিক ডিল সামলাবে। কি অদ্ভুত এক জীবন। না রাশেদ, মিটিংটা পরশু হবে। বায়ারদের বলে দাও, উই আর নট দ্যাট ডেসপারেট। ডিলটা তাদের যতটা প্রয়োজন আমাদেরও ততটাই। আমার সময়ের মূল্য আছে। পরশু সকাল 10টার 1 মিনিট আগেও নয়, পরেও নয়। কিন্তু স্যার, ডিলটা হাতছাড়া হয়ে গেলে? হবে না, আত্মবিশ্বাস রাখো। আর হ্যাঁ, কাল সকালে অরফানেজের বাচ্চাদের জন্য যে বইগুলো অর্ডার করা হয়েছিল সেগুলো ঠিকমতো পৌঁছেছে কিনা আমাকে জানিও। আর করিম চাচার ছেলের ভার্সিটির অ্যাডমিশনের ব্যাপারেও খোঁজ নিও। রাখছি। ফোনটা কেটে দিয়ে এসে কফির মগটা হাতে নিল। করিম সাহেব কৃতজ্ঞ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলেন। স্যার, আপনি আমার ছেলের জন্য এত ভাবছেন? আরে না চাচা, ও তো আমার ভাইয়ের মতো, ওর দায়িত্ব তো আমারই। আপনি বরং এখন বিশ্রাম নিন গিয়ে, অনেক রাত হয়েছে। করিম সাহেব চলে যাওয়ার পর ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল।
ফারাবি কফির মগে চুমুক দিতে দিতে তার স্বগতোক্তি শুরু করলো। তবে এবার তার কথায় শুধু দ্বিধা নয়, ছিল এক ধরনের ক্লান্তিও। একদিকে $1 মিলিয়ন ডিল, অন্যদিকে অরফানাজের বই। একদিকে বিজনেস অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড, অন্যদিকে ফুসকার টক জ্বালার হিসাব। কোনটা আমি, কোনটা সত্যি? এই ফারাবি আহমেদ যে এক কথায় একটা ডিল থামিয়ে দিতে পারে, নাকি সে আবার আরোহীর একটা কথায় ভেতর থেকে কেঁপে ওঠে? সে তার ফোনের দিকে তাকিয়ে বলে, কোন জীবনটা সত্যি? এই আইফোনের স্ক্রিনে বেশি ওটা $1 মিলিয়ন ডিল, নাকি ওই নোকিয়া ফোনের স্ক্রিনে সেভ করা আরোহী নামের নাম্বারটা? আমি কি করছি এসব? একটা মেয়ের বিশ্বাস নিয়ে খেলছি, তাকে কষ্ট দিচ্ছি শুধু নিজের ভালোবাসাকে পরীক্ষা করার জন্য। তার মনে পড়ে গেল আজকের বিকেলের কথা। আরোহীর সে ভেজা চুল, তার হাতের নরম স্পর্শ, তার চোখের গভীর বিশ্বাস। ফারাবির মনে হলো সে পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক। তুই কি ঠিক করছিস ফারাবি? ও যদি কোনোদিন সত্যিটা জানতে পারে, ও যদি জানতে পারে যে ফাহিমকে ও তার সবটুকু দিয়ে বিশ্বাস করেছে, সে আসলে ফারাবি আহমেদ নামের নকল প্রতারক, ওকে তোকে কোনোদিন ক্ষমা করতে পারবে, নাকি ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে? তার বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে গেল। আরোহীর ঘৃণা ভরা মুখটা কল্পনা করতেই তার দম বন্ধ হয়ে আসছিল। সে বেলকনি থেকে সরে এসে তার বিশাল ওয়ার্ড্রবের সামনে দাঁড়ালো। একদিকে সারি সারি ডিজাইনার স্যুট, অন্যদিকে এক কোনায় সযত্নে ভাঁজ করে রাখা কয়েকটা সাধারণ টি শার্ট আর জিন্স। না, আর মাত্র কয়েকটা দিন। আমি শুধু নিশ্চিত হতে চাই ওর ভালোবাসাটা কতটা গভীর। ও যদি আমার জন্য, মানে ফাহিমের জন্য, ওর বাবার বিরুদ্ধে, ও সমাজের বিরুদ্ধে দাঁড়াতে পারে, তাহলে আমি ওকে সব সত্যি বলে দেব। আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো, ফারাবি আহমেদ হিসাবে নয়, ওর ভালোবাসার ফাহিম হিসাবে। আর তারপর যা হবে আমি মাথা পেতে নেব। এই সিদ্ধান্তটা নেওয়ার পর তার ভেতরের অস্থিরতাটা কিছুটা কমল। সে জানে সে আগুনের সাথে খেলছে, কিন্তু এই আগুনেই হয়তো তার ভালোবাসার আসল পরীক্ষা হবে। সে তার ফাহিমের পোশাকের দিকে তাকালো, তারপর স্যুটের দিকে। এই দুটো পরিচয়ের মধ্যে কোনটা জিতবে তা সময় বলে দেবে। পরের দিন সন্ধ্যার আবছা আলোয় পার্কটা কেমন যেন মায়াবী হয়ে উঠেছে। ফাহিমের ফুচকার দোকানের সামনে আজ আর তেমন ভিড় নেই। আরোহী তার প্রিয় টুলটায় বসেছিল, কিন্তু তার হাতে কোনো ফুচকার প্লেট ছিল না। তার চোখ দুটো ছিল ফোলা ফোলা, চেহারাটা ফ্যাকাশে। গত রাতে ঝড়ের পর থেকে সে কিছুই মুখে দেয়নি। ফাহিম কয়েকবার ফুচকা সাধলেও সে মানা করে দিয়েছে। ফাহিম আরোহীর পাশে এসে নিচু স্বরে বলে, আজও কি মন ভালো করে ফুচকা কাজ করবে না, নাকি আজ কষ্টের পরিমাণটা এতই বেশি যে আমার দাদির রেসিপিও ফেল করে গেছে? তোমার ফুসকার কোনো দোষ নেই ফাহিম, দোষটা আমার ভাগ্যে। আজ বাবা আমাকে ফাইনাল কথা বলে দিয়েছে, সামনের শুক্রবারই নাকি ওই ফারাবি আহমেদের সাথে আমার এঙ্গেজমেন্ট। কিন্তু তিনি কোনো কথাই শুনতে রাজি নন। কথাটা বলে আরোহীর গলাটা ধরে এলো। ফাহিমের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সে জানতো এমন কিছুই হবে, কারণ পরিকল্পনাটা তারই করা। কিন্তু আরোহীর চোখের জল দেখে তার ভেতরের ফারাবি আহমেদ সত্তাটা তীব্র অপরাধ বোধে ভুগতে লাগলো। এত সহজে হার মেনে নিচ্ছেন আরোহী? আমি তো আপনাকে একজন যোদ্ধা হিসেবে চিনি। যে মেয়ের সামান্য ফুচকার টিপস ফিরিয়ে দেওয়াকে নিজের অপমানের সাথে তুলনা করতে পারে, সে এত সহজে নিজের জীবনটাকে অন্যের হাতে তুলে দেবে? আমি আর কার সাথে লড়বো ফাহিম, কিভাবে লড়বো? এদিকে আমার বাবা, আমার পরিবার, সম্মান, আর অন্যদিকে সে কথা শেষ করতে পারল না। তার দৃষ্টি ফাহিমের চোখের উপর স্থির হয়ে গেল। সে চোখে সে দেখতে পেল নির্ভরতা, আশ্রয় আর এমন কিছু একটা যা সে আগে কখনো খেয়াল করেনি। অন্যদিকে তুমি। আচ্ছা ফাহিম, তোমার কি কখনো এমন মনে হয়েছে যে আমাদের এই সম্পর্কটা শুধু ফুচকাওয়ালা আর কাস্টমারের চেয়ে একটু বেশি? আমার কেন জানি মনে হয় আমি তোমাকে অনেক দিন ধরে চিনি। তোমার সাথে কথা না বললে, তোমাকে এক পলক না দেখলে আবার দম বন্ধ হয়ে আসে। এটাকে কি বলে ফাহিম? ফাহিম স্তব্ধ হয়ে গেল। আরোহী এত সরাসরি তার মনের কথা বলে দেবে সে ভাবতেও পারেনি। তার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি তো একজন সাধারণ ফুচকাওয়ালা আরোহী। আমি ওসব বড় বড় কথার মানে বুঝি না। আমি শুধু বুঝি আপনাকে হাসতে দেখলে আমার ভালো লাগে, আর আপনার চোখের জল দেখলে আমার কষ্ট হয়। আরোহী ফাহিমের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলে, এটাই তো ভালোবাসা ফাহিম, এটাই ভালোবাসা। আমি বুঝে গেছি তুমি আমাকে ভালোবাসো। আমার কোনো টাকা পয়সার দামি গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। তোমার সাথে একটা ছোট ঘরে থাকতেও আমার কোনো আপত্তি নেই। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। সে উঠে দাঁড়ালো।
তার চোখে ছিল এক মরিয়া সিদ্ধান্ত। তাহলে চলো না ফাহিম, আমরা অনেক দূরে চলে যাই। এই শহর, এই লোক দেখানো জীবন, এই চাপ সব কিছু ছেড়ে আমরা নতুন করে শুরু করব। তুমি ফুচকা বানাবে, আমি তোমাকে সাহায্য করব। আমাদের একটা ছোট্ট সুখী সংসার হবে। প্লিজ ফাহিম, না বলো না। চলো আমরা আজ রাতে পালিয়ে যাই। আমি আর এই চাপ সহ্য করতে পারছি না। আমাকে এমন এক জায়গায় নিয়ে চলো যেখানে আমি খোলা আকাশের মতো ঘুরে বেড়াবো। আরোহীর এই ভালোবাসার স্বীকারোক্তি আর মরিয়া প্রস্তাবে ফাহিমের ভেতরটা আনন্দে, বিস্ময়ে এবং কষ্টে তোলপাড় হয়ে গেল। সে সফল হয়েছে। আরোহী তাকে তার পরিচয়ের জন্য নয়, মানুষ হিসেবে ভালোবেসেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ল পার্কের পাশ দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসা একটা কালো মার্সিডিজ গাড়ির উপর। গাড়িটার ড্রাইভিং সিটে বসা লোকটাকে সে এক পলকেই চিনে ফেলল। তার কোম্পানির মার্কেটিং হেড মিস্টার জামান। ফারাবি রক্তহীন হয়ে গেল। মিস্টার জামান যদি তাকে এখানে এই অবস্থায় দেখে, তাহলে সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। নিজের পরিচয় লুকোতে সে এক মুহূর্তও দেরি করল না। সে মরিয়া হয়ে আরোহীকে নিজের দিকে টেনে এনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল এবং তার মুখটা নিজের বুকে লুকিয়ে ফেলল। আরোহী প্রথমে চমকে গিয়েছিল, কিন্তু পরক্ষণে তার মনে হলো ফাহিম হয়তো তার ভালোবাসার প্রস্তাবে আবিকাপ্লুত হয়ে পড়েছে। সেও ফাহিমকে শক্ত করে জড়িয়ে ধরল। তার মনে হলো সে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছে। ফাহিমের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ সে নিজের কানের কাছে শুনতে পাচ্ছিল, যা ছিল তার জীবনের শোনা সবচেয়ে সুন্দর সঙ্গীত। গাড়িটা ধীরে ধীরে পাশ কাটিয়ে চলে গেল। মিস্টার জামান হয়তো তাকে খেয়ালও করেননি। ফাহিম স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু পরক্ষণে তার খেয়াল হলো সে কি করেছে। সে আরোহীকে ভালোবাসার নামে আরও একটা মিথ্যা আবেগের আশ্রয় দিয়েছে। সে আস্তে করে আরোহীকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিল। তার মুখটা অপরাধ বোধে কঠিন হয়ে গেছে। পাগলি, এটা তুমি কি বলছো? ভালোবাসা মানে পালিয়ে যাওয়া নয়, ভালোবাসা মানে সবকিছু জয় করা। তুমি যদি আজ আমার সাথে পালিয়ে যাও, তাহলে তোমার বাবা সারা জীবন কষ্ট পাবে, লোকে তাকে নিয়ে হাসাহাসি করবে। আমি তোমার বাবাকে এতটা অসম্মান করতে পারবো না। তোমাকে লড়তে হবে আরোহী, নিজের ভালোবাসার জন্য, নিজের অধিকারের জন্য। ফাহিমের মুখে এমন অপ্রত্যাশিত জ্ঞানগর্ভ কথা শুনে আরোহীর সব স্বপ্ন এক মুহূর্তে ভেঙে ছুরমার হয়ে গেল। সে ভেবেছিল ফাহিমও তাকে ভালোবাসে, কিন্তু এখন তার মনে হলো ফাহিম হয়তো তাকে শুধু করুণা করে। তার এই প্রত্যাখ্যানকে আরোহীর কাছে কাপুরুষতা বলে মনে হলো। লড়তে হবে? আমি তো তোমার জন্যই লড়তে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমার শক্তি হবে, কিন্তু তুমিও ভয় পাচ্ছ। তুমি গরিব বলে আমার বাবার ক্ষমতার কাছে হেরে যাওয়ার ভয় আমাকে ফিরিয়ে দিচ্ছ। আমি ভুল ছিলাম, আমি তোমাকে চিনতে ভুল করেছি। এই বলে সে আরেক মুহূর্তও দাঁড়ালো না। প্রচণ্ড কষ্ট আর অপমান বোধ নিয়ে সে দৌড়ে পার্ক থেকে বেরিয়ে গেল। তার চোখের জলে চারপাশের আবছা আলোটা ঝাপসা হয়ে যাচ্ছিল। ফারাবি অসহায়ভাবে দাঁড়িয়ে রইল। আমার ইচ্ছে করছিল চিৎকার করে আরোহীকে ডাকতে, তাকে সব সত্যি বলে দিতে, কিন্তু আমি পারলাম না। আমার পরিকল্পনার জালে আমি নিজেই এমনভাবে আটকে গেছি যেখান থেকে বের হওয়ার পথ আমার নিজেরও জানা নেই। সে শুধু তাকিয়ে দেখল তার ভালোবাসা, তার রাজকন্যা তাকে ভুল বুঝে দূরে চলে যাচ্ছে। আরোহীর বেডরুম, গভীর রাত, বিশাল বিলাসবহুল ঘরটা যেন আরোহীর কাছে একটা কারাগার বলে মনে হচ্ছিল। সে ফাহিমের কাছ থেকে ফিরে আসার পর থেকেই নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছে। তার চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে গেছে। সাজানো গোছানো ঘরটা প্রচণ্ড অগোছালো। ড্রেসিং টেবিলের উপর থেকে কসমেটিক্স মেঝেতে ছুঁড়ে ফেলা, বিছানার চাদর এলোমেলো। আরোহী বিছানার এক কোনায় হাঁটুতে মুখ গুজে বসেছিল। তার পৃথিবীটা এক সন্ধ্যাতেই ভেঙে চুরমার হয়ে গেছে। ঘরের দরজায় মৃদু টোকা পড়ল। আরুমা, দরজাটা খোল একটু, দেখ তোর বাবা এসেছেন। আমি আর কারোর সাথে কথা বলতে চাই না মা, তোমরা সবাই যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। দরজার বাইরে থেকে মির্জা সাহেবের ক্লান্ত কণ্ঠস্বর ভেসে এলো। মা, আমি তোকে জোর করতে আসিনি, শুধু কয়েকটা মিনিটের জন্য এসেছি, প্লিজ দরজাটা খোল। অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে মির্জা সাহেব তার মাস্টার কি দিয়ে দরজাটা খুললেন। তিনি আর আরোহীর মা ভেতরে ঢুকলেন। মেয়ের বিধ্বস্ত অবস্থা আর ঘরের লণ্ডভণ্ড দশা দেখে তাদের বুকটা কেঁপে উঠল। আরোহীর মা দৌড়ে গিয়ে মেয়েকে ছড়িয়ে ধরতে চাইলেন, কিন্তু আরোহী তাকে সরিয়ে দিল।
মির্জা সাহেব মেয়ের পাশে বিছানায় বসলেন। তার চেহারায় কঠোরতার লেশ মাত্র নেই, আছে শুধু একরাশ ক্লান্তি আর অসহায়ত্ব। আমি জানি তুই আমার উপর খুব রেগে আছিস। আমারও হয়তো তোকে বোঝার চেষ্টা করা উচিত ছিল, কিন্তু বাবা হিসেবে আমি শুধু তোর ভবিষ্যৎটা সুরক্ষিত করতে চেয়েছিলাম। আমার কোনো ভবিষ্যৎ নেই বাবা। তুমি যাকে আমার ভবিষ্যৎ ভাবছো সে তো আমার বর্তমানটাকে খুন করে ফেলেছে। তোকে একটা গল্প বলবো মা। অনেক বছর আগের কথা। আমার আর তোর কামাল আঙ্কেলের তখন সবে ব্যবসাটা দাঁড় করাচ্ছি। আমাদের হাতে তেমন টাকা পয়সা ছিল না। একবার একটা বড় ডিল নিয়ে আমরা প্রায় পথে বসে গেছিলাম। তখন কামাল মানে ফারাবির বাবা নিজের বাড়িটা বন্ধক রেখে আমার ব্যবসার জন্য টাকা এনেছিল। সেই টাকা দিয়ে আমি আজকের এই মির্জা গ্রুপ দাঁড় করিয়েছি। আরোহী তার বাবার কথা শুনছিল। এ গল্প সে আগে কখনো শুনেনি। কামাল আজ বেঁচে নেই, কিন্তু তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ও শুধু আমার বন্ধু ছিল না, আমার ভাই ছিল। ও মারা যাওয়ার আগে আমার কাছে শুধু একটা জিনিসই চেয়েছিল। বলেছিল, আমার ছেলেটা বড় হলে তোর মেয়ের দায়িত্বটা নিস বন্ধু, ওদের দুজনকে এক করে দিস। আমি ওকে কথা দিয়েছিলাম আরোহী। আরোহী তার বাবার চোখের দিকে তাকালো। সেখানে সে দেখতে পেল একরাশ কৃতজ্ঞতা, বন্ধুত্ব আর প্রতিজ্ঞার। আমি জানি আমি তোর ওপর জোর করেছি। আমি তোকে কোনো অচেনা ছেলের হাতে তুলে দিতে চাইছি না। আমি শুধু আমার বন্ধুর কাছে করা প্রতিজ্ঞাটা রাখতে চাইছি। আমার সম্মানটা এখন তোর হাতে মা। তিনি উঠে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর এখন আরো নরম, আরো আবেগী। আমি তোর উপর আর কোনো কিছুই চাপাবো না। তুই শুধু আমার সম্মানটুকু রাখ। আমার বন্ধুর ছেলেকে আমি কথা দিয়েছি, তুই শুধু একবার শেষবারের মতো ছেলেটার সাথে দেখা করবি। একটা ফর্মাল ডিনারের বেশি কিছু না। ওর সাথে কথা বল, ওকে জানার চেষ্টা কর। তারপরে যদি তোর ওকে এক বিন্দুও পছন্দ না হয়, আমি আল্লাহর কসম কেটে বলছি, আমি নিজেই এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেব। শুধু তাই নয়, তুই যাকে ভালোবাসিস তোর সেই ফুসকলার সাথেই আমি তোর বিয়ের ব্যবস্থা করব, কথা দিলাম। বাবার মুখে এই অপ্রত্যাশিত অবিশ্বাস্য কথাগুলো শুনে আরোহী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার বিধ্বস্ত কান্না ভেজা চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। যে বাবা ফুচকাওয়ালার নাম শুনেই তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন, তিনি আজ তার সাথে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার কথা বলছেন। আরোহীর মনে এক নতুন আশা জন্মালো। হয়তো বাবা তার কষ্টটা ফিনালমেন্টে বুঝতে পেরেছেন। হয়তো এই একটা ডিনারের পরেই সব ঠিক হয়ে যাবে। সে যদি বাবাকে সম্মান দেখিয়ে এই ডিনারে যায়, তাহলে হয়তো বাবাও তার ভালোবাসাকে সম্মান দেবেন। ফাহিম তাকে ফিরিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু আরোহীর মন তখনও মানতে রাজি নয় যে ফাহিম তাকে ভালোবাসে না। হয়তো বাবার সম্মতি পেলে ফাহিম আর ভয় পাবে না। তুমি তুমি সত্যি বলছো বাবা? তুমি সত্যি ওর সাথে আমার বিয়ে দিবে? আমি কথা দিলাম, এখন সিদ্ধান্ত তোর। তুই কি আমার শেষ অনুরোধটা রাখবি? আরোহী মাথা নাড়ালো। সে রাজি। তার মনে হলো এটাই হয়তো তার ভালোবাসাকে পাওয়ার শেষ সুযোগ। পরদিন সকালে আরোহী ভার্সিটিতে গেল না। তার মনটা কিছুটা হালকা হলেও ফাহিমের সাথে কথা বলার জন্য ছটফট করছিল। সে তাকে জানাতে চায় যে তাদের পথে আর কোনো বাধা থাকবে না। সে একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে গেল ভার্সিটির সামনের পার্কে। কিন্তু সেখানে গিয়ে সে অবাক হলো। ফাহিমের ফুচকার দোকানটা আজ বন্ধ। তার সেই ঝকঝকে ঠেলা গাড়িটা নেই, টুলগুলোও নেই, জায়গাটা একদম ফাঁকা। আরোহীর বুকের ভেতরটা ধক করে উঠল। ফাহিম কোথায় গেল? সে কি আমায় এড়িয়ে চলার জন্য আজ আসেনি? সেই পাশের ঝালমুড়ি বিক্রেতা লোকটাকে জিজ্ঞেস করলো, চাচা, এখানকার ফুসকওয়ালা ছেলেটাকে দেখেছেন? ফাহিম, ও আজ আসেনি কেন? কিছু জানেন? ও ফাইন ভাই, হয়তো আজ সকালে একখান বড় কালো গাড়িতে কইরা কই যেন গেছে। কইল হোটেলে কাম আছে। শহরের সবচেয়ে বড় হোটেলটা আসে না, ওই যে হোটেল গ্র্যান্ড প্যালেস, এখানে নাকি তার জরুরি কাম। হোটেল গ্র্যান্ড প্যালেসে? নামটা শুনে আরোহীর মনে খটকা লাগলো। শহরের সবচেয়ে দামি 5 স্টার হোটেল, একজন সাধারণ ফুচকাওয়ালার সেখানে কি এমন জরুরি কাজ থাকতে পারে? তার মনে আবার সে মার্সিডিজের চাবির রিংয়ের কথা ভেসে উঠল। ফাহিম গ্র্যান্ড প্যালেসে কিসের কাজ? সে কি আমাকে কিছু লুকাচ্ছে? কাল রাতে আমাকে ফিরিয়ে দিল, আর আজই সে হাওয়া। ব্যাপারটা কি?
একরাশ প্রশ্ন আর সন্দেহ তার মনে দানা বাঁধতে শুরু করলো। একদিকে বাবার দেওয়া আশা, অন্যদিকে ফাহিমের এই রহস্যময় আচরণ, সব কিছু মিলিয়ে আরোহীর মনটা আবার জটিল এক ধাঁধার মধ্যে আটকে গেল। ডিনারের দিন আরোহীর বেডরুম। আরোহী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বকে উদ্দেশ্য করে ফিসফিস করে, বাহ আরোহী মির্জা, তোমাকে তো দারুণ লাগছে, ঠিক যেন নিলামে তোলার জন্য সাজিয়ে রাখা কোনো শোপিস। বাবা তো এটাই চেয়েছিল, তাই না? একটা সুন্দর পুতুল যার কোনো অনুভূতি নেই, শুধু দেখতেই সুন্দর। সে তার প্রিয় প্রাডা পার্সটা খুঁজে পাচ্ছিল না। অধৈর্য হয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলো খুলতে আর বন্ধ করতে লাগলো। ধ্যাত, গেল কোথায় জিনিসটা? এই বাড়িতে কিছুই কি ঠিকমতো খুঁজে পাওয়া যায় না, নাকি আমার জীবনটার মতোই সব কিছু এলোমেলো হয়ে গেছে? ফাহিম সেও তো নেই, একটা ফোন পর্যন্ত করলো না। সেও কি তাহলে ভয় পেয়ে গেল? দরজায় মৃদু নখ হলো। আরোহীর মা মিসেস মির্জা হাতে একটা সুন্দর বাক্স নিয়ে প্রবেশ করলেন। কি হয়েছে মা, এত চিৎকার করছিস কেন? নিচে গাড়ি অপেক্ষা করছে, তোর বাবা ফোন দিচ্ছেন। তোর কি হয়েছে বল তো? পার্স খুঁজছিস? এই নে, তোর বাবা এটা তোর জন্য পাঠিয়েছে, তোর আজকের পোশাকের সাথে একদম মানিয়ে যাবে। আরোহী বাক্সটা খুলে ভেতরের দামি শানেল পার্সটার দিকে তাকিয়ে একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলে, ওয়াও, দারুণ। বাবা তাহলে আমার মন খারাপের দামটাও ঠিক করে ফেলেছেন। একটা শ্যানেল পার্স। আচ্ছা মা, আমার স্বাধীনতার দাম কত? সেটাও কি বাবা কোনো ডিল করে ঠিক করে রেখেছেন? আরও বাবার সাথে এমনভাবে কথা বলে না, উনি যা করছেন তোর ভালোর জন্যই করছেন। ভালো? এটা কি তুমি ভালো বলছো? একটা অচেনা লোকের সাথে জোর করে আমার জীবনটা বেঁধে দেওয়াকে ভালো বলে? তুমি তো একজন মেয়ে, মা, তুমিও কি এইটাই চাইতে? মিসেস মির্জা কোনো উত্তর দিতে না পেরে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। আরোহী পার্সটা বিছানার উপর ছুঁড়ে মারল, কিন্তু পরক্ষণেই কি ভেবে সেটা আবার হাতে নিল। পার্সটা খুলতেই তার চোখ পড়ল ভেতরের পকেটে সযত্নে রাখা একটা ছোট্ট ভাঁজ করা চিরকুটের উপর। আরোহী ভ্রু কুচকে একা একাই বলে, এটার ভিতরে আবার কি? নতুন কোনো শর্তের লিস্ট? সে চিরকুটটা খুলল। ভেতরে মুক্তোর মতন হাতের লেখায় মাত্র কয়েকটা শব্দ। মন খারাপের ওষুধ, ইতি বা। আরোহীর হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য ছলা বন্ধ করে দিল। সে বিছানায় ধপ করে বসে পড়ল। ফিসফিস করে নিজের সাথেই তর্ক জুড়ে দিল, ফা ফা মানে ফাহিম? না না, অসম্ভব। সে কিভাবে জানবে? সে কিভাবে বাবার মাধ্যমে আমাকে উপহার পাঠাবে? সে তো গরিব। তাহলে তাহলে কি ফারাবি আহমেদ? কিন্তু সে সে কিভাবে জানলো মন খারাপের ওষুধ? এই কথাটা তো শুধু আমি আর ফাহিমই জানি। তার মাথাটা ঘুরতে লাগলো। সে উঠে দাঁড়িয়ে ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করতে শুরু করলো। এটা কি হচ্ছে আমার সাথে? এটা কি কোনো খেলা? ফারাবি আহমেদ কি আমার উপর নজর রাখছে? সে কি ফাহিমের ব্যাপারও জানে, নাকি ফাহিম ফাহিম আমাকে ধোঁকা দিচ্ছে? না না, এমনটা হতে পারে না। ওর চোখ দুটো মিথ্যে বলতে পারে না। সে আবার চিরকুটটার দিকে তাকালো। হাতে লেখাটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারল না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলে, আজ রাতে আমি কোনো ডিনারে যাচ্ছি না। আমি যাচ্ছি একটা রহস্যের সমাধান করতে। ওই ফা এর আড়ালে কে লুকিয়ে আছে সেটা আমাকে জানতেই হবে। ফারাবি আহমেদ, দেখা যাক আপনি কতটা বুদ্ধিমান, আর আপনার খেলাটা আমি ধরতে পারি কিনা। খেলা যখন শুরু করেছেন, শেষটাও আমিই করব। এক মুহূর্তের মধ্যে তার সব অসহায়ত্ব আর দ্বিধা কেটে গিয়ে সেখানে জায়গা নিল এক তীব্র জেদ। সে পার্সটা হাতে তুলে নিল, শেষবারের মতো নিজের প্রতিবিম্ব দেখল। তার চোখে এখন সে পুরনো তেজটা জলজল করছে। এই ডিনারটা এখন আর কোনো ছাপিয়ে দেওয়া দায়িত্ব নয়, এটা এখন আরোহী মির্জার ব্যক্তিগত একটা চ্যালেঞ্জ। শহরের আকাশটা যেন আজ রাতে ঢাকার সবটুকু সৌন্দর্য শুষে নিয়েছে। হোটেল গ্র্যান্ড প্যালেসের রুফটপ রেস্তোরাঁ দ্য এম্পেরর স্কাই এর চারপাশটা কাঁচ দিয়ে ঘেরা, যেখান থেকে পুরো শহরটাকে একটা তারার সমুদ্র বলে মনে হচ্ছে। মৃদু জ্যাজ মিউজিক, ক্রিস্টালের গ্লাসের টুংটাং শব্দ আর হালকা পারফিউমের গন্ধ, সব মিলিয়ে পরিবেশটা স্বপ্নের মতো।
কিন্তু আরোহীর কাছে সবকিছু অর্থহীন এবং বিরক্তিকর মনে হচ্ছিল। সে একটা প্রাইভেট কর্নারের টেবিলে বসেছিল, যেখান থেকে শহরটাকে সবচেয়ে ভালোভাবে দেখা যায়। তার সামনে ওয়েটার একটা দামি ড্রিঙ্ক রেখে গেছে, কিন্তু সে সেটা স্পর্শও করেনি। তার দৃষ্টি বারবার চলে যাচ্ছিল রেস্তোরাঁর প্রবেশ পথের দিকে। তার ভেতরে কাজ করছে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। একদিকে প্রচণ্ড ঘৃণা আর বিরক্তি, অন্যদিকে ফা অক্ষরে রহস্য উন্মোচন করার তীব্র উত্তেজনা। কই সে মিস্টার ফারাবি আহমেদ? হ্যাঁ, তো বড় বিজনেসম্যান, কিন্তু সময়ের দামটা হয়তো শেখেনি, নাকি এটাও আমাকে অপমান করার নতুন কোনো কৌশল? আসুক সে আজ, আমি আজ তার সব অহংকার ভেঙে দেব। আমি শুধু জানতে চাই সে আমার জীবন নিয়ে খেলার সাহসটা পেল কোথা থেকে। তার হাতে ধরা শ্যানেল পার্সটা সে বারবার ওটা খুলছিল আর বন্ধ করছিল। ভেতরের সে ছোট্ট চিরকুটটা যেন তার হৃদস্পন্দনকে নিমন্ত্রণ করছিল। একই রেস্তোরাঁর অন্য প্রান্তে বার কাউন্টারে ফারাবি একটা উঁচু টুলে বসেছিল। তার পরনে সাদা ফাহিমের পোশাকের উপরই চাপানো একটা ডার্ক নেভি ব্লু রঙের ব্লেজার, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি। তাকে দেখে ঠিক বোঝা যাচ্ছিল না সে কে, একজন সাধারণ যুবক যে জীবনে প্রথমবার এমন দামি জায়গায় এসেছে, নাকি এমন কোনো রহস্যময় ব্যক্তি যে নিজের পরিচয় লুকাতে চাইছে। তার দ্বৈত সত্তার প্রতীক যেন তারই অদ্ভুত পোশাক। তার সামনে বারের উপর রাখা এক গ্লাস পানি, কিন্তু তার মনোযোগ সেদিকে নেই। তার দৃষ্টি কাঁচের দেয়ালের ওপারে, সে কর্নারের টেবিলটার দিকে, যেখানে আকাশি রঙের গাউনে একটা পরী বসে আছে, তার আরোহী। ওই তো বসে আছে আমার রাজকন্যা, কি ভীষণ রেগে আছে। পুরো রেস্তোরাঁর তাপমাত্রার জন্য ওর রাগের কাছে হার মেনেছে। আমি জানি তুমি আমাকে ঘৃণা করছো আরোহী, কিন্তু আজ রাতের পর এই ঘৃণাটা থাকবে না, নাকি ভালোবাসা বললে যাবে। আমার ভয় করছে, খুব ভয় করছে। যদি তুমি আমাকে গ্রহণ না করো, যদি তুমি ফাহিমের আড়ালে থাকা ফারাবিকে দেখে আরো বেশি দূরে সরে যাও, তখন কি করব আমি? বারটেন্ডার তার সামনে একটা ড্রিঙ্ক এগিয়ে দিল। স্যার, আপনার জন্য কমপ্লিমেন্টারি। ধন্যবাদ। সে গ্লাসটা হাতে নিল, কিন্তু খেলো না। তার হাতটা অল্প অল্প কাঁপছিল। হ্যাঁ, যে ফারাবি আহমেদ 1000 কোটি টাকা ডিল করার আগে এতটুকু বিচলিত হয় না, সে আজ তার ভালোবাসার সামনে এতে ভয় পাচ্ছে। আমি জানি এই কাছের দেওয়ালটা পার হলে শুরু হবে আমার জীবনের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। সে উঠে দাঁড়ালো, ব্লেজারটা ঠিক করে নিল, বুক ভরে একটা নিঃশ্বাস নিল, যেন সবটুকু সাহস একেবারে জড়ো করে নিচ্ছে। যা হবে দেখা যাবে, খেলা যখন শুরু করেছি শেষটা আমাকেই করতে হবে। সে ধীর স্থির পায়ে বার কাউন্টার থেকে নেমে আরোহীর টেবিলের দিকে হাঁটতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপ তার কাছে মনে হচ্ছিল মাইলের সমান। রেস্তোরাঁ জুড়ে বাজতে থাকা মৃদু জ্যাজ মিউজিকটা তার কানে যেন এক আসন্ন ঝড়ের পূর্বাভাস বলে মনে হচ্ছিল। আরোহী তখন বাইরের দিকে তাকিয়েছিল। সে কারো এগিয়ে আসার শব্দ পায়নি। ফারাবি তার টেবিলের সামনে এসে দাঁড়ালো, কিন্তু কিছু বলল না। সে শুধু অপেক্ষা করতে লাগলো কখন আরোহী মুখ ফেরাবে এবং নিয়তির মুখোমুখি হবে। আরোহী বাইরের শহরের আলো দেখতে দেখতে এতটাই অন্যমনস্ক হয়ে গিয়েছিল যে সে টেরই পায়নি তার টেবিলের সামনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। ওয়েটার ভেবে সে না তাকিয়ে তার বিরক্তি প্রকাশ করল। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? আপনাদের গেস্ট অফ অনার কি আজ রাতে আসার কোনো পরিকল্পনা করছেন, নাকি আমাকে ডিনার না করেই চলে যেতে হবে? তাকে গিয়ে বলবেন আমার সময় নষ্ট করার জন্য আমি তাকে বিল পাঠাবো। কোনো উত্তর এলো না, শুধু একটা চেয়ার টেনে বসার শব্দ হলো। আরোহী এবার আরো বিরক্ত হয়ে মুখ ফেরালো। কি হলো, কথা বলছেন না যে? কথাটা শেষ হওয়ার আগেই তার মুখের সব কথা যেন বাতাসে মিলিয়ে গেল। তার সামনে বসে আছে ফাহিম, কিন্তু এ কোন ফাহিম? তার পরনে সেই পরিচিত সাধারণ টি শার্ট নয়, একটা দামি ব্লেজার, চুলগুলো নিখুঁতভাবে সেট করা। তার মুখে সে পরিচিত শান্ত হাসিটা থাকলেও চোখের দৃষ্টিটা অনেক বেশি গভীর, অনেক বেশি আত্মবিশ্বাসী। আরোহীর পুরো পৃথিবী যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। তার মস্তিষ্ক কোনোভাবেই এই দৃশ্যটার ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না। ফাহিম, তুমি এখানে কি করছো এই জায়গায় এইভাবে? ফারাবি কোনো উত্তর দিল না। সে শুধু পকেট থেকে সে ছোট্ট ভাঁজ করা চিরকুটটা বের করে টেবিলের উপর রাখলো। তারপর সে পরিচিত শান্ত ও রসিক কণ্ঠে বলে উঠল, মন খারাপের ওষুধটা কি কাজ করেছে, নাকি ফা অক্ষরটা চিনতে পারেননি আরোহী? এই কণ্ঠ, এই কথা
আরোহীর শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। তার মনে হলো সে যেন কোনো দুঃস্বপ্নের মধ্যে ডুবে যাচ্ছে। সে ফ্যাল ফ্যাল করে একবার ফাহিমের মুখের দিকে আরেকবার চিরকুটটার দিকে তাকাচ্ছিল। এই চিরকুটটা তুমি পাঠিয়েছ? কিন্তু কিভাবে? আর এই পোশাক, এই জায়গা, কি হচ্ছে এসব ফাহিম? আমার মাথায় ঢুকছে না, আমার মাথায় কাজ করছে না। প্লিজ আমাকে বলো এসবের মানে কি? এই কথাটা শোনার পর আরোহীর মনে হলো কেউ যেন তার পায়ের তলার মাটিটা সরিয়ে নিয়েছে। সে চেয়ারে হেলান দিয়ে পড়ল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমার নাম ফাহিম নয় আরোহী, আমার আসল নাম ফারাবি আহমেদ। ফারাবি আহমেদ? নামটা যেন একটা পারমাণবিক বোমার মতন আরোহীর কানের ভেতর ফাটল। যে নামটাকে সে গত কয়েক মাস ধরে ঘৃণা করে এসেছে, যে মানুষটাকে সে তার জীবনের সবচেয়ে বড় শত্রু ভেবেছে, সেই তার সামনে বসে আছে। তার ভালোবাসার ফাহিম? না, এটা হতে পারে না। তুমি মজা করছো, তাই না? এটা একটা জঘন্য মজা। তুমি ফারাবি আহমেদ হতে পারো না। সে তো একটা অ্যারোগেন্ট, বোরিং বিজনেসম্যান। আর তুমি তো আমার ফাহিম, আমার ফুসকাওয়ালা ফাহিম। আমি দুঃখিত আরোহী, আমি সত্যি খুব দুঃখিত তোমাকে এত বড় একটা মিথ্যার মধ্যে রাখার জন্য, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। আরোহীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করলো। তার রাগ, কষ্ট, বিস্ময়, ভালোবাসা সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল তার পুরো পৃথিবীটাই যে একটা বিরাট প্রতারণা। আরোহী চিৎকার করে, কিন্তু কণ্ঠস্বরটা কান্নায় ভেঙে যাচ্ছিল। উপায় ছিল না মানে কি এসবের? এটা কি তোমার জন্য একটা খেলা ছিল মিস্টার ফারাবি আহমেদ? একজন অহংকারী ধনী মেয়েকে এক গরিব ফুসকাওয়ালার প্রেমে পড়তে দেখাটা কি খুব মজার ছিল? আমি কি তোমার কাছে একটা বিনোদনের বস্তু ছিলাম বলো? তার চিৎকারে আশপাশের দু একজন তাদের দিকে তাকালেও প্রাইভেট কর্নার হওয়ায় তেমন কেউ শুনতে পেল না। প্লিজ আরোহী, একবার আমার কথাটা শোনো। আমি জানি তুমি প্রচণ্ড কষ্ট পেয়েছো, কিন্তু বিশ্বাস করো আমার ভালোবাসাটা কোনো খেলা ছিল না। ফাহিম হিসেবে তোমার জন্য আমার সব অনুমতি, আমাদের কাটানোর প্রতিটা মুহূর্ত সবই সত্যি ছিল। সত্যি? কোনটা সত্যি? তোমার ফুসকাওয়ালার পরিচয়টা নাকি এই কোটিপতির পরিচয়টা? তুমি প্রতিদিন আমার সাথে অভিনয় করে গেছো। আমি তোমার কাছে আমার জীবনের সব গোপন কথা বলেছি, তোমাকে বিশ্বাস করেছি। আর তুমি শুধু আমার বিশ্বাস নিয়ে খেলেছো। কেন করেছো তুমি এমনটা? আরোহী কান্নায় ভেঙে পড়ল। তার এই বিধ্বস্ত রূপ দেখে ফারাবির ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সে উঠে গিয়ে আরোহীর পাশে বসতে চাইল, কিন্তু আরোহী হাত দিয়ে তাকে থামিয়ে দিল। আমার কাছে আসবে না। তোমাকে স্পর্শ করতেও আমার ঘৃণা করছে। আমি তোমাকে ঘৃণা করি মিস্টার ফারাবি আহমেদ। আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ঘৃণা করি। এই কথা বলে আরোহী তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে আর এক মুহূর্ত এই প্রতারকের সামনে থাকতে চায় না। সে দৌড়ে রেস্তোরাঁর ভেতরের কোলাহল থেকে বেরিয়ে এসে প্রশস্ত বেলকনিটাই চলে এলো। ঠান্ডা বাতাস তার ভেজা গালে চাবুকের মতন আঘাত করছিল, কিন্তু তার ভেতরের জ্বলতে থাকা আগুনের কাছে এই ঠান্ডা কিছুই না। সে রেলিং ধরে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। ফারাবি নিঃশব্দে তাকে অনুসরণ করে বেলকনিতে এসে দাঁড়ালো, তবে কিছুটা দূরত্ব বজায় রেখে। আমার পিছু পিছু কেন এসেছো? হ্যাঁ, এখনো কি তোমার অভিনয় বাকি আছে? যাও গিয়ে তোমার ওই টাকার পাহাড়ের উপরে বসো। আমার মতো বোকা মেয়ের আবেগ নিয়ে খেলা তো শেষ। এখন নিশ্চয়ই নতুন করে শিকার খুঁজবে। আমি যেটাকে ঘৃণা করি শেষে কিনা সেটাই হলো আমার সাথে। বড়লোক ছেলে আমার পছন্দ নয়, সেটা তুমিও জানো। তাও এমন কেন করলে? আরোহী প্লিজ। আরোহী ঘুরে দাঁড়িয়ে আঙ্গুল তুলে বলে, চুপ, একদম চুপ। একটা কথা বলবে না তুমি। তোমার মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা শব্দই মিথ্যা। ফাহিম কি সুন্দর একটা নাম দিয়েছিলে, কি সুন্দর অভিনয়টা না করেছো। আমি তো বোকার মতো বিশ্বাসও করে ফেলেছিলাম। ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমি তোমাকে ভালোবাসি। আর তুমি কি করেছিলে তখন? মনে মনে হাসছিলে, তাই না? ভাবছিলে, বাহ কি বোকা মেয়েটা, আমার পাতা ফাঁদে ঠিকই পা দিয়েছে। তোমার বিবেকে একবারও বাঁধেনি ফারাবি? ফারাবি কোনো উত্তর দিল না। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে আরোহীর সব অভিযোগ, সব ঘৃণা, সব কষ্ট শুষে নিচ্ছিল। তার এই নীরবতা আরোহীর রাগকে যেন আরও বাড়িয়ে দিল। কি হলো?
এখন কথা বলছো না কেন? তোমার সব ডায়লগ কি শেষ হয়ে গেছে? নাকি ফারাবি আহমেদের স্ক্রিপ্টে এই বোকা মেয়েটার ভালোবাসার কোনো জায়গা নেই? তুমি একটা মিথ্যুক, একটা প্রতারক। তুমি আমার বিশ্বাস নিয়ে খেলা করেছো। আমি কোনো দিন তোমাকে ক্ষমা করব না। আরোহী রাগে দুঃখে অপমানে মাটিতে বসে পড়ল। তার কান্নার শব্দে রাতের নিস্তব্ধতাটা যেন আরো গভীর ভারী হয়ে উঠল। ফারাবি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। সে আরোহীর সামনে হাঁটু গেড়ে বসল। তোমার সব কথা শেষ আরোহী? তোমার সব রাগ, সব ঘৃণা কি উগড়ে দেওয়া শেষ? এবার কি আমি কিছু বলতে পারি? আরোহী কোনো উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নিল। ফারাবি তার পকেট থেকে খুব সাবধানে একটা জিনিস বের করল। জিনিসটা দামি কিছু নয়, একটা সাধারণ সুতোয় বাঁধা নদীর স্রোতে মসৃণ হয়ে যাওয়া এক টুকরো পাথর, একটা সাধারণ লকেট। এটার কথা কি তোমার মনে আছে আরোহী? লকেটটা দেখার সাথে সাথে আরোহীর কান্নার বেগটা কমে এলো। তার মনে পড়ে গেল প্রায় যখন তাদের বন্ধুত্ব হয়েছিল এক বিকেলের কথা। পার্কে বসে সানমনে ঘাসের উপর থেকে পাথরটা কুড়িয়ে পেয়েছিল। পাথরটার আকারটা ছিল অনেকটা হৃদয়ের মতো। পাথরটা ফাহিমের দিকে এগিয়ে দিয়ে দুষ্টুমি করে আরোহী বলেছিল, এই নাও ফাহিম, এটা তোমার জন্য আমার পক্ষ থেকে উপহার। এটা বন্ধুত্বের স্বরূপ। এটা সবসময় নিজের কাছে রাখবে, তাহলেই বুঝবে আমাদের বন্ধুত্বটা কতটা খাঁটি। ফাহিম পাথরটা হাতে নিয়ে হেসে বলেছিল, বন্ধুত্ব? আমি তো ভেবেছিলাম এটা ভালোবাসার চিহ্ন। ধ্যাত, যাও। আরোহী স্তব্ধ হয়ে লকেটটার দিকে তাকিয়ে রইল। একজন বিজনেসম্যান হিসেবে আমার কাছে প্রতিদিন কোটি কোটি টাকার ডিলের অফার আছে, আমার সাইনিং পাওয়ার $1,000,000। কিন্তু তুমি কি জানো আমার জীবনের সবচেয়ে মূল্যবান ডিলটা কোনটা? সেটা হলো এই $1 পাথরের লকেটটা। যেদিন তুমি এটা আমাকে দিয়েছিলে সেদিনে আমি আমার জীবনের সবচেয়ে বড় চুক্তিটা সই করেছিলাম, আমার হৃদয়ের চুক্তি। ফারাবির কণ্ঠস্বর আবেগে কাঁপছিল। হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা বলেছি, আমার পরিচয়টা লুকিয়েছি। কিন্তু কেন, সেটা কি একবার ভেবে দেখেছো? আমি তোমাকে ফারাবি আহমেদ হিসেবে ভালোবাসিনি, কারণ আমি তোমাকেও সেই সুযোগটা দিতে চাইনি। আমি দেখতে চেয়েছিলাম তুমি কাকে ভালোবাসো, ফারাবি আহমেদের সম্পদ আর খ্যাতিকে নাকি ফাহিমের সততা আর সাধারণত্বকে। আমি ভালোবেসেছি সেই আরোহীকে, যে একজন সাধারণ ফুচকাওয়ালার সাথে মন খুলে হাসতে পারে, তার জন্য দুনিয়ার বিরুদ্ধে লড়তে প্রস্তুত হয়ে যায়। সে আরোহীর চোখের দিকে সরাসরি তাকালো। তার চোখে ছিল জল, কিন্তু সে জলের চেয়েও বেশি ছিল ভালোবাসা আর সিনসিয়ারিটি। এখন সিদ্ধান্ত তোমার আরোহী। তোমার সামনে দুটো মানুষ দাঁড়িয়ে আছে, একজন ফারাবি আহমেদ যে তোমাকে মিথ্যা বলেছে, তোমাকে কষ্ট দিয়েছে, আর একজন ফাহিম যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে। তুমি কাকে শাস্তি দেবে? সে মৃত্যুকে নাকি সেই ফুসকাওয়ালাকে ভালোবাসবে? ফারাবির এই আবেগঘন হৃদয় স্পর্শী কথাগুলো যেন আরোহীর মনে তীরের মতো কাজ করল। আরোহীর সমস্ত রাগ, সমস্ত অভিমান, সমস্ত কষ্ট যেন এক মুহূর্তে গলে গিয়ে জল হয়ে ঝরে পড়তে লাগলো। সে বুঝতে পারল ফারাবি তাকে পরীক্ষা করেছে, কিন্তু তার ভালোবাসাটা ছিল একদম খাঁটি, নিষ্কলুষ। যে ভালোবাসার জন্য এতক্ষণ কাঁদছিল, সে ভালোবাসা তো মিথ্যে ছিল না। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে উঠে দাঁড়িয়ে ফারাবিকে পুরো শক্তি দিয়ে জড়িয়ে ধরল। তার কান্নার শব্দে এবার আর ঘৃণা ছিল না, ছিল শুধু একরাশ অভিমান আর গভীর ভালোবাসা। আরোহী ফারাবির বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি তুমি খুব খারাপ, খুব পচা। আমাকে এত কষ্ট দিয়েছো কেন? হ্যাঁ, আমি তো প্রায় মরেই গিয়েছিলাম। ফারাবিও আরোহীকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে তার জীবনের হারিয়ে ফেলা কোনো জিনিসকে ফিরে পেয়েছে। তার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছিল। আমি দুঃখিত আমার রাজকন্যা, আমি খুব দুঃখিত। অনেকক্ষণ কান্নার পর আরোহী ধীরে ধীরে শান্ত হলো। সে ফারাবির বুকের ভেতর থেকেই মুখ না তুলে ভেজা অভিমানী কণ্ঠে কথা বলতে শুরু করলো। তার প্রতিটি শব্দ ছিল ভালোবাসায় ভেজা আর অভিমানে ভরা। আরোহী ফারাবির শার্ট খামচে ধরে ফিসফিস করে বলে, আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। ফারাবি আরোহীর চুলে হাত বুলিয়ে দিতে দিতে নরম স্বরে বলে, তোমার সব শর্ত আমি মাথা পেতে নেব রাজকন্যা, তুমি শুধু বলো। আরোহী ফারাবির কাছ থেকে নিজেকে সামান্য ছাড়িয়ে নিল। তার ফোলা ফোলা ভেজা চোখ দুটো তুলে সরাসরি ফারাবির চোখের দিকে তাকালো। আমার প্রথম শর্ত, আমি এই ফারাবি আহমেদকে চিনি না, জানতেও চাই না। যে লোকটা স্যুট পরে $1,000,000 ডিল করে
আর যাকে সবাই বিজনেসম্যান অফ দ্য ইয়ার বলে চেনে, সে আমার কেউ নয়। আমি তাকে ভালোবাসি না। ফারাবি অবাক হয়ে আরোহীর মুখের দিকে তাকিয়ে রইল। আমি ভালোবেসেছিলাম আমার ফুসকাওয়ালাকে, আমার ফাহিমকে। সে সাধারণ টি শার্ট পরে, যার হাতে পরিশ্রমের গন্ধ লেগে থাকে, যে আমাকে মন খারাপের ওষুধ হিসেবে ফুসকা খাওয়ায়। তুমি যদি আমার জীবনে থাকতে চাও, তাহলে তোমাকে সারা জীবন আমার সেই ফাহিম হয়ে থাকতে হবে। তুমি কখনো আমার সামনে এই দামি ব্লেজার পরে আসতে পারবে না, পারবে? ফারাবির ঠোঁটের কোণে এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল। সে মাথা নেড়ে সম্মতি জানালো। আমার দ্বিতীয় শর্ত, সপ্তাহে অন্তত একদিন শনিবার বিকেলে তুমি তোমার সব কাজ ফেলে দেবে। কোনো মিটিং, কোনো ডিল কিচ্ছু থাকবে না। ওই বিকেলটা শুধু আমার। তুমি তোমার ফুসকার গাড়িটা নিয়ে আমাদের সেই পার্কের কোণে দাঁড়াবে, আর আমি তোমার প্রথম কাস্টমার হব। তুমি নিজের হাতে আমাকে আরোহী স্পেশাল ফুসকা বানিয়ে খাওয়াবে, মনে থাকবে? ফারাবি আরোহীর হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিয়ে আলতো করে চুমু খেল। শুধু শনিবার কেন? তুমি বললে আমি সপ্তাহে 7 দিন তোমার জন্য ফুসকাওয়ালা হয়ে থাকবো। আরোহী চোখের জল মুছে একটা ছোট্ট বাচ্চার মতো আবদার করে। আর আমার শেষ শর্ত, তুমি আর কখনো আমাকে না বলে গায়েব হয়ে যাবে না। তোমার ওই দামি হোটেলে কি কাজ ছিল? তোমার কাছে ওই মার্সিডিজের চাবির রিং কেন ছিল? ওই সব রহস্যের উত্তর আমি এখন আর জানতে চাই না। আমি শুধু জানতে চাই তুমি সবসময় আমার পাশে থাকবে। যখন আমার মন খারাপ হবে, তখন তুমি আমার হাত ধরে বলবে কষ্টগুলো বৃষ্টির মতো। যখন আমি বাবার উপর রাগ করব, তখন তুমি আমাকে বলবে যুদ্ধ করতে হয়। আর যখন আমি খুব খুশি থাকব, তখন তুমি আমাকে ঠিক আজকের মতো করে জড়িয়ে ধরবে। কথা দাও, কখনো আমাকে ছেড়ে যাবে না। আরোহীর এই নিষ্পাপ আবেগঘন শর্তগুলো শুনে ফারাবির হৃদয়টা ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেল। সে বুঝতে পারলো আরোহী তার টাকা বা পরিচয়কে নয়, তার সেই সাধারণ সত্তাটাকেই ভালোবেসেছে, যে সত্তাটা সে এতদিন ধরে সবার থেকে লুকিয়ে রেখেছিল। সে আরোহীর কপালে গভীর ভালোবাসায় একটা চুম্বন করল। আমি কথা দিলাম আরোহী, এই ফারাবি আহমেদ হয়তো একদিন দেউলিয়া হয়ে যেতে পারে, তার সব সম্মান, সব খ্যাতি হয়তো একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু তোমার ফাহিম, তোমার ফুসকাওয়ালা, সে সারা জীবন শুধু তোমারই থাকবে। এটা আমার জীবনের সবচেয়ে বড় ডিল, যা আমি কখনো ভাঙবো না। রাতের আকাশে তখন হয়তো নতুন কোনো চাঁদ উঠেছিল, কিন্তু এই বেলকনিতে দুটি মানুষ তাদের ভালোবাসার নতুন পৃথিবীতে একে অপরকে খুঁজে পেয়েছিল। তাদের গল্পটা কোনো রূপকথার মতো ছিল না, ছিল একটা বিরাট মিথ্যের উপর দাঁড়িয়ে। কিন্তু সেই মিথ্যের ভেতর থেকে জন্ম নিয়েছিল এক নিখাদ শর্তহীন ভালোবাসা, যা হয়তো যে কোনো রূপকথাকেও হার মানিয়ে দেয়। আরোহী এবং ফারাবি যখন একে অপরকে জড়িয়ে ধরে তাদের নতুন জীবনের প্রথম মুহূর্তটি অনুভব করছিল, ঠিক তখনই বেলকনির দরজায় এক পরিচিত অবয়ব এসে দাঁড়ালো। মির্জা সাহেব। তার মুখে কোনো রাগ বা বিষয় নেই, আছে শুধু এক গভীর প্রশান্তি আর স্নেহ। তিনি এতক্ষণ রেস্তোরাঁর ভেতর থেকে কাঁচের দেয়ালের ওপার থেকে সব কিছুই দেখছিলেন। মির্জা সাহেব ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, আমার রাজকন্যাটা দেখছি কান্নাকাটি করে রাজ্য ভাসিয়ে দিচ্ছে। আরোহী ফারাবির কাছ থেকে সরে এসে অবাক হয়ে তার বাবার দিকে তাকালো। বাবা, তুমি তুমি এখানে? তুমি সব কিছু? আমি দুঃখিত মা, তোকে এত কষ্ট দেওয়ার জন্য। তোকে এভাবে কাঁদতে দেখাটা আমার জন্য খুব কঠিন ছিল, কিন্তু আমি চেয়েছিলাম তুই এমন একজনকে খুঁজে পাস যে তোর মির্জা পদবিটাকে নয়, তোর ভেতরের জেদি, অভিমানী আর সরল মনটাকে ভালোবাসবে। আমি চেয়েছিলাম তুই তোর জীবন সঙ্গীকে তার টাকা দিয়ে নয়, তার মন দিয়ে বিচার করতে শিখিস। তিনি এবার ফারাবির কাঁধে হাত রাখলেন। আর আমি গর্বিত ফারাবি, তুমি আমার বিশ্বাস রেখেছ। তুমি প্রমাণ করেছো তুমি শুধু একজন সফল ব্যবসায়ী নও, একজন খাঁটি মানুষও। আরোহী এবার পুরোটাই স্তব্ধ, তার চোখ একবার বাবার দিকে আরেকবার ফারাবির দিকে যাচ্ছিল। তার মানে তোমরা দুজনে সবকিছু আগে থেকে জানতে? এই পুরো নাটকটা তোমাদের দুজনে সাজানো ছিল? ফারাবি এবং মির্জা সাহেব একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। এই হাসিটাই ছিল আরোহীর সব প্রশ্নের উত্তর। বাবা, মেয়ে এবং হবু জামাইয়ের এই পুনর্মিলনটা ছিল অশ্রু, হাসি আর গভীর ভালোবাসার মাখা। কয়েকদিন পর সে কলেজের সামনের পার্ক। বিকেলটা ছিল ঠিক আগের মতোই সুন্দর, তবে পার্কের সে পরিচিত কোণাটা আজ আর আগের মতো ছিল না।
ফাহিমের সেই পুরনো সাধারণ ঠেলাগাড়ির জায়গায় এখন দাঁড়িয়ে আছে কাঁচ আর স্টিলের তৈরি অত্যন্ত সুন্দর এবং আধুনিক একটা ফুচকার স্টল। স্টলের উপর নিয়ন আলোয় লেখা রাজকন্যার ফুচকাওয়ালা। আরোহী অবাক হয়ে তাকিয়েছিল। ফারাবি তার হাত ধরে স্টলটার সামনে নিয়ে গেল। কেমন লাগলো তোমার নতুন রাজত্ব? অসাধারণ, কিন্তু আমার সেই পুরনো ঠেলা গাড়িটাই বেশি ভালো ছিল। ওটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্মৃতিগুলো তো এখানেই থাকবে। আমি কথা দিয়েছি সপ্তাহের প্রতি শনিবার আমি এখানকার ফুচকাওয়ালা। আমার পুরনো পরিচয়টাকে আমি মরতে দেব না, কারণ এই পরিচয়টাই তো আমাকে আমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা এনে দিয়েছে, তোমাকে। এই বলে ফারাবি তার দামি ব্লেজারটা খুলে ফেলল এবং স্টলের ভেতর থেকে একটা অ্যাপ্রন বের করে পরে নিল। সে ঠিক পুরনো ফাহিমের মতো হয়ে গেল। সে নিজের হাতে 1 প্লেট আরোহী স্পেশাল ফুচকা বানিয়ে আরোহীর দিকে এগিয়ে দিল। ফারাবি আহমেদ হয়তো তোমাকে সারা বিশ্ব ঘুরিয়ে আনতে পারবে, দামি উপহারে ভরিয়ে দিতে পারবে, কিন্তু তোমার ফাহিম, সে তোমাকে সারা জীবন এই ফুচকার ভালোবাসাটা দিতে পারবে। সে প্লেটের মাঝখানের ফুচকাটার উপর থেকে আলুর পুরটা সামান্য সরালো। ভেতরে টকের পানিতে ডুবে থাকা মশলার মধ্য থেকে বেরিয়ে এলো একটা উজ্জ্বল হীরের আংটি। ফারাবি সেই প্লেটটা আরোহীর সামনে ধরে হাঁটু গেড়ে বসল। আমার এই দৈত্য জীবনের অংশীদার হবে আরোহী, আমার ফুচকাওয়ালা সত্তার রাজকন্যা হবে। আরোহীর চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ছিল। সে হাসতে হাসতে মাথা নাড়ল। যদি ফুচকাওয়ালা কথা দেয় যে আমার জন্য তার ভালোবাসাটা কখনো বিজনেসের লাভ লোকসানের হিসেবে হারিয়ে যাবে না, তাহলে আমি তার রাজকন্যা হয়ে থাকবো। ফারাবি হেসে আংটিটা তার আঙ্গুলে পরিয়ে দিল। তারা যখন একে অপরকে ফুচকা খাইয়ে দিচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে একদল পরিচিত কণ্ঠের চিৎকার ভেসে এলো। অবশেষে তাহলে বরফ গলল, কংগ্রাচুলেশনস। আরোহী চমকে পেছনে ফিরল। তার 2 বান্ধবী নীলা আর সামিয়া এক গাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। তোরা এখানে কি করছিস? আর তোদের ভাবসাব মনে হচ্ছে তোরাও সব কিছু জানতে। জানবো না মানে? আরে প্রথম দিন তোকে যে জোর করে এখানে ফুচকা খাওয়াতে নিয়ে এসেছিলাম, ওটাই তো প্ল্যানের প্রথম ধাপ ছিল। ঠিক, আর তারপর আমরা ইচ্ছে করেই তোদের দুজনকে একা সময় কাটানোর সুযোগ দেওয়ার জন্য গায়েব হয়ে গিয়েছিলাম। তোর কাছ থেকে দূরে দূরে ছিলাম। ফারাবি ভাইয়া আমাদের আগেই সবকিছু বলে রেখেছিল। উনি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। আরোহীর চোখ দুটো এবার বিস্ময়ে গোল গোল হয়ে গেল। সে একবার তার বান্ধবীদের দিকে, আরেকবার মুচকি হাসতে থাকা ফারাবির দিকে তাকালো। হোয়াট? তার মানে তোরা সবাই মিলে আমাকে বোকা বানিয়েছিস? বাবা, ফাহিম আর এখন তোরাও? আমি একা একটা বোকা ছিলাম, তাই না? আমাকে নিয়ে তোরা সবাই মিলে একটা সিনেমা বানিয়ে ফেলেছিস। সে তার বান্ধবীদের দিকে তেড়ে গিয়ে তাদের আলতো করে মারতে লাগলো। তোরা এত পচা, আমাকে একটা বারও বলিসনি। আমি কত টেনশনে ছিলাম, কত কেঁদেছি, আর তোরা সব জেনেও চুপ করেছিলি। দাঁড়া, তোদের আজ হচ্ছে। আরে বাবা, সরি, কিন্তু কি করবি বল? ফারাবি ভাইয়ের প্ল্যানটা এত সুন্দর ছিল যে আমরা না করতে পারিনি। তাছাড়া এই পুরো নাটকের জন্য তো তোরা আজ এক হয়েছিস। আমাদের এই ছোট্ট মিথ্যার জন্যই যদি 2টা মানুষের জীবন সুন্দর হয়ে যায়, তাহলে তো আমরা এমন মিথ্যা বারবার বলতে রাজি আছি। আরোহীর সব রাগ, সব অভিমান মুহূর্তের মধ্যে গলে গেল। সে তার 2 বান্ধবীকে জড়িয়ে ধরল। তোরা আসলে খুব ভালো, যা করেছিস ভালোই করেছিস। ফারাবি, আরোহী, নীলা এবং সামিয়া 4 জন মিলে হাসতে হাসতে ফুচকা খাচ্ছে। এক কোটিপতি তার ভালোবাসার জন্য আবার ফুচকাওয়ালা সেজেছে। তার পাশে তার রাজকন্যা এবং তাদের ঘিরে আছে সত্যিকারের বন্ধুত্ব। ভালোবাসা তার সব রূপেই জয়ী হয়, কখনো মিথ্যের আড়ালে, কখনো বন্ধুত্বের সাহায্যে, আবার কখনো 1 প্লেট ফুচকার টক ঝাল মিষ্টি স্বাদের মধ্যে। তো গল্পটা কেমন লেগেছে আপনাদের সবার অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে, অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।